হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা বৃত্ত এই চ্যাপ্টারটার 5 নাম্বার ক্লাসটা করব। কেমন আছো সবাই বলো তো? কেমন আছো সবাই? তো আজকে আমরা বৃত্ত এই চ্যাপ্টারটার 5 নাম্বার ক্লাসটা করব। আমাদের আগের ক্লাসটা কিন্তু অনেক ছোট ছিল, তাই না? বৃত্ত বৃত্ত এটার দুইটা পার্ট। তোমরা যদি বইয়ে দেখো 4.1 আর 4.2। আজকে আমরা চ্যাপ্টার 4.1 শেষ করে দিব। নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 4.2 শুরু করব। ঠিক আছে? তো মশা ডিস্টার্ব করতেছে। আচ্ছা, সবাই কি আগের ক্লাসগুলো করে আসছো না? আমাকে বলো, সবাই কি আগের ক্লাসগুলো করে আসছো? স্পেশালি আগের ক্লাসটা রিভিউ করে আসা কিন্তু দরকার। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের আগে তার আগের ক্লাসটা একটু রিভিউ করে আসতে হবে। 10 মিনিট হলেও তুমি জাস্ট ক্লাস নোটটা দেখলেও হয়ে যাবে। ক্লাস নোটটা দেখলেও হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা গত ক্লাসে সবার লাস্টে যেই টপিকটা দেখছিলাম সেটা হচ্ছে বৃত্ত ও সরল রেখা। খেয়াল করো এই টপিকটা, হ্যাঁ এটা পড়াই নাই কিন্তু পড়াবো বলছিলাম। একটা বৃত্ত ও সরল রেখা বা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত। এখানে কিন্তু দুইটা টপিক। প্রথম টপিক হচ্ছে একটা বৃত্ত ও সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্ত। ঠিক আছে, দ্বিতীয় টপিকটা হচ্ছে একটা বৃত্ত ও আরেকটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত। কাহিনী বুঝছো? একটা বৃত্ত ও সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্ত, একটা বৃত্ত ও আরেকটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যেই টপিকটা সেটা হচ্ছে বৃত্ত ও সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্ত। টপিকটা লেখো, বৃত্ত ও সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্ত। আমাকে বলতে পারবা একটা বৃত্ত আর একটা সরল রেখার কয়টা ছেদবিন্দু হওয়া সম্ভব? একটা বৃত্ত আর একটা সরল রেখার কয়টা ছেদবিন্দু হওয়া সম্ভব? দুইটা। দুইটা। কয়টা হইল? আছে? কই? দুইটা না তো, একটা ছেদবিন্দু নাই। তুমি যদি কাছে নিয়ে আসো, একটা বিন্দুতে স্পর্শ করছে, আবার দুটা বিন্দুতেও ছেদ করতে পারে। কাহিনী বুঝলাম? তো একটা বৃত্ত আর একটা সরল রেখার 0 থেকে 2টা ছেদবিন্দু হওয়া সম্ভব। 0 থেকে 2টা ছেদবিন্দু হওয়া সম্ভব। বুঝছো? তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের বৃত্ত আর সরল রেখা তারা 2টা বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তারা কয়টা বিন্দুতে ছেদ করে? 2টা বিন্দুতে ছেদ করে। এখন আমাকে বের করা লাগবে এই যে বৃত্ত আর এই যে সরল রেখা তাদের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি। এই যে বৃত্ত আর এই যে সরল রেখা তাদের ছেদবিন্দু কয়টা? এই দুইটা না? বুঝছো? এই দুইটা বিন্দুগামী যে বৃত্তের সমীকরণ সেটা আমাকে বের করা লাগবে। আচ্ছা, তার আগে আমাকে বলো তো একটা বৃত্ত আঁকতে কয়টা বিন্দু লাগে? একটা বৃত্ত আঁকতে কয়টা বিন্দু লাগে? 3টা। 3টা, তাই না? বৃত্তের অজানা রাশি কয়টা? বৃত্তের সমীকরণে অজানা রাশি কয়টা? 3টা না? সরল রেখায় কি 2টা অজানা রাশি, 2টা বিন্দু লাগতো একটা সরল রেখা, নির্দিষ্টভাবে একটা সরল রেখা আঁকতে। সেম ভাবে নির্দিষ্টভাবে একটা বিন্দু আঁকতে, একটা বৃত্ত আঁকতে 3টা বিন্দু দরকার। বুঝাতে পারলাম? 3টা বিন্দুর মাধ্যমে আমরা 3টা অজানা রাশি বের করে ফেলতে পারি। এখন বলো তো, এই যে 2টা বিন্দু দিয়ে যায় এরকম কি কোনো নির্দিষ্ট বৃত্ত আঁকা পসিবল? আমি একটু চেষ্টা করি। এই যে এই একটা হলুদ বৃত্ত, এই হলুদ বৃত্ত কিন্তু এই 2টা বিন্দু দিয়ে যাচ্ছে, তাই না? আরেকটা অনেক বড় বৃত্ত আঁকি। এই যে হলুদ বৃত্তটা একটু ছোট, বেশি বড় হয়ে গেছে। এই যে হলুদ বৃত্তটা, এটাও কিন্তু এই 2টা বিন্দু দিয়ে যাচ্ছে, তাই না? আরেকটা বৃত্ত এই দিক থেকে আঁকি। দেখো এই বৃত্তটাও কিন্তু এই 2টা বিন্দু দিয়েই যাচ্ছে, তাই না? তাহলে এই 2টা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা পসিবল তুমি কি বলতে পারবা? অসীম সংখ্যক। অসীম সংখ্যক, তাই না? ঠিক আছে, এই সবগুলা বৃত্তকে বলা হয় একটা ফ্যামিলি অফ সার্কেল।
কেন ফ্যামিলি? তাদের একটা বৈশিষ্ট্য কমন, তারা সবাই এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে। একটা না, আসলে দুইটা বৈশিষ্ট্য কমন। তারা সবাই এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে। এই দুইটা বিন্দু দিয়ে যায় এরকম কোটি কোটি বৃত্ত পাওয়া সম্ভব। বুঝছো? এই সবাইকে একসাথে বলে ফ্যামিলি অফ সার্কেল। তাহলে তাহলে একটা বৃত্ত ও একটা সরল রেখার ছেদবিন্দুগামী একটা বৃত্ত পাওয়া কিন্তু সম্ভব না। কয়টা বৃত্ত পাওয়া সম্ভব? কোটি কোটি। এখন এই যে সবার, তাদের সাধারণ ইকুয়েশন কি হবে আমরা একটু সেটা বের করব। এই কনসেপ্টটা বোঝা গেছে? বলো তো, কনসেপ্টটা বোঝা গেছে? আচ্ছা, আমাদের এই যে বৃত্তটা, সাদা বৃত্তটা, আমরা ধরে নিচ্ছি এই সাদা বৃত্তটার ইকুয়েশন s ইকুয়ালস টু 0, স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এই সাদা বৃত্তটার ইকুয়েশন s ইকুয়ালস টু 0। s ইকুয়ালস টু 0 মানে হচ্ছে এইটা, খেয়াল করো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস টুয়াইস gx প্লাস টুয়াইস fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা ধরো আমাদের সাদা বৃত্তটার ইকুয়েশন। তাহলে যে এই পার্টটুকুকে আমি কি লিখলাম? s। এই পার্টটুকুকে আমি কি লিখলাম? s। আর আমাদের যে সরল রেখাটা, সেই সরল রেখাটার ইকুয়েশন আমরা ধরে নিচ্ছি l ইকুয়ালস টু 0। l ইকুয়ালস টু 0। l ইকুয়ালস টু 0 বলতে আমাদের সরল রেখাটার ইকুয়েশন ধরো একটা নির্দিষ্ট সরল রেখা থাকবে, x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এই লেফট সাইডটাকে আমরা l ধরে নিলাম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন এদের ছেদবিন্দুগামী, অর্থাৎ এই দুইটা বিন্দুগামী দুনিয়ার যত বৃত্ত আছে তাদের সমীকরণ কি হবে? এই যে হলুদ বৃত্তগুলা অনেকগুলা পাওয়া যাবে, কিন্তু তারা সবাই এই দুইটা বিন্দুগামী। এটাতে তুমি একমত? তাদের ইকুয়েশন যেমনই হোক না কেন, তারা সবাই এই দুইটা বিন্দুগামী। তাহলে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক এই হলুদ বৃত্তগুলার সমীকরণকে সিদ্ধ করা লাগবে। বুঝছো? এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক এই হলুদ বৃত্তগুলার সমীকরণকে সিদ্ধ করা লাগবে। আচ্ছা, তাহলে এই দুইটার স্থানাঙ্ক আমি ধরে নিই আলফা বিটা কিছু একটা, ওটাও ধরো গামা ডেল্টা। হ্যাঁ, আলফা বিটা গামা ডেল্টা। এখন এখন আমাকে বলো তো, এই যে আলফা বিটা, এটা কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করে, কারণ আলফা বিটা আর গামা বিটা আমাদের সাদা বৃত্ত আর সাদা সরল রেখার ছেদবিন্দুগামী না? ছেদবিন্দু তো, বুঝছো? আলফা বিটা আর গামা ডেল্টা সাদা বৃত্ত অর্থাৎ এস বৃত্ত আর এল সরল রেখার ছেদবিন্দু। তাহলে এই দুইটা বিন্দু একই সাথে সাদা বৃত্ত এবং সাদা সরল রেখার উপর অবস্থিত। তাহলে অবশ্যই তারা তার সমীকরণকে সিদ্ধ করবে, তাই না? আচ্ছা, তাহলে আমি একটা জিনিস লিখি তো, এস প্লাস কে, কে একটা অজানা রাশি, আমি কে এর ভ্যালু জানি না, ইন্টু এল ইকুয়ালস টু 0। এস প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। সবাই এখন এই জিনিসটার দিকে পুরোপুরি মনোযোগ দিবা। এইটা কিসের ইকুয়েশন বলতে পারবা? এস প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। এস কি? এই জিনিসটা না, এটা তো একটা বৃত্তের ইকুয়েশন। প্লাস এইটাকে কে দিয়ে যদি গুণ করে যোগ করো, তাহলে যেটা আসবে সেটাও কিন্তু একটা বৃত্তের ইকুয়েশন আসবে। বুঝছো? বৃত্তের ইকুয়েশনে সবকিছু সে মেনে চলবে না? আমাকে বলো। এস, এই যে এটার সাথে এই জিনিসটাকে যদি কে দিয়ে গুণ করে যোগ করো, তাহলে যেটা আসবে সেটাও একটা বৃত্তের ইকুয়েশন আসবে। একদম কমন সেন্স কিন্তু, তাই না? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ 1, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নেই, তাহলে এটা একটা বৃত্তের ইকুয়েশন। এখন খেয়াল করো তো, এই যে বৃত্তের ইকুয়েশনটা আসছে সেটাকে কি এই বিন্দুটা সিদ্ধ করে? বলো তো, এই বিন্দুটা যদি এখানে বসাও, আলফা কমা বিটা যদি এখানে বসাও, তাহলে কি হয়? এটা 0 হয়ে যায় না? কারণ আলফা কমা বিটা কিন্তু এটার উপরস্থ। এইটাও 0 হয়ে যায় না? কারণ আলফা বিটা এই রেখার উপরেও আছে। প্লাস কে ইন্টু 0 ইকুয়ালস টু 0। সেম ভাবে এই বিন্দুটা বসে দেখো, এটা 0 হচ্ছে। তাইলে এইটা কি আসলে? একটা বৃত্তের ইকুয়েশন, যেটা এই দুটা বিন্দু দিয়ে যায়। ঠিক আছে? যেটা এই দুইটা বিন্দু দিয়ে যায়। বুঝতে পারলাম? এখন খেয়াল করো, এখানে একটা অজানা রাশি আছে, তাই না? আমাকে বলো
আমাকে বলো এখানে একটা অজানা রাশি আছে, কে এর ভ্যালু তুমি জানো না, কে এর ভ্যালু তুমি চেঞ্জ করতে পারো, ভ্যারি করতে পারো। কে এর ভ্যালু 1 বসালে একটা বৃত্ত পাবা, 2 বসালে আরেকটা পাবা, 3 বসালে আরেকটা পাবা, তাই তো? এরকম হাজার হাজার কোটি কোটি বৃত্তের ইকুয়েশন তুমি কেমনে পাবা? কে এর ভ্যালু চেঞ্জ করে করে, কে এর ভ্যালু চেঞ্জ করে করে। বুঝতে পারলাম? তাহলে এই সাদা বৃত্ত আর সাদা সরল রেখার ছেদবিন্দুগামী কয়টা বৃত্ত পসিবল? কোটি কোটি বৃত্ত পসিবল। এই সবাইকে বলা হয় একটা ফ্যামিলি অফ সার্কেল। ওই ফ্যামিলিটার ইকুয়েশন কি হবে? s প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। কেটা অজানা, কে এর ভ্যালু আমি জানি না, কে এর ভ্যালু চেঞ্জ করে করে এই কোটি কোটি যে বৃত্ত তাদের সবার ইকুয়েশন নিয়ে আসা সম্ভব। হ্যাঁ, এবার খাপে খাপে মিলাও তো। একটা বৃত্তের সমীকরণ বের করার জন্য 3টা বিন্দু দরকার, 3টা শর্ত দরকার, 3টা অজানা রাশি বের করা লাগবে, তাই না? এখানে কয়টা শর্ত দেওয়া আছে? 2টা বিন্দু দেওয়া আছে, তাই না? 2টা বিন্দু বা 2টা শর্ত। তাইলে 3টা অজানা রাশির মধ্যে 2টা ভ্যানিশ হয়ে যাবে, একটা পরে থাকবে না। একটা আছে, কে, এই যে কে, এই কে এর ভ্যালু বের করে করে, কে এর ভ্যালু 1 দিলে ধরো এটা আসবে, 2 দিলে এটা আসবে, 0 দিলে এই নিজের এই বৃত্তটাই আসবে। কে অজানা রাশি, কে এর ভ্যালু চেঞ্জ করে করে তুমি এই ফ্যামিলির প্রত্যেকটা ভ্যালু বের করে ফেলতে পারবে। বুঝছো বুঝছো বুঝছো? এখানে কিন্তু 2টা শর্ত দেওয়া, তোমাকে তৃতীয় আরেকটা শর্ত যদি দেওয়া থাকে তার মাধ্যমে কে এর ভ্যালু তুমি বের করে ফেলতে পারবা, তার মাধ্যমে কে এর ভ্যালু বের করে ফেলতে পারবা। আমরা সেই অনুযায়ী অঙ্ক দেখব। ঠিক আছে? ঠিক আছে, সবাই বুঝতে পারলাম? ফর্মুলা মনে রাখতে হবে জাস্ট এইটা, এই বৃত্ত এবং এই সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তগুলার ইকুয়েশন হচ্ছে এইটা। এই বৃত্ত এবং এই সরল রেখার ছেদবিন্দুগামী কোটি কোটি বৃত্ত সম্ভব, তাদের সবার জেনারেল ইকুয়েশন হচ্ছে s প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। s প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। কে এর ভ্যালু জানো না, অজানা, ঠিক আছে? তৃতীয় আরেকটা শর্ত দেওয়া থাকলে সেখান থেকে কে এর ভ্যালু বের করতে পারবো। বলো আমাকে, সবাই কি বুঝছো? সবাই বুঝছো? এক্সাম্পল দেখলে বুঝতে পারবা, এক্সাম্পল দেখলে আরেকটু ভালো করে বুঝতে পারবা, এক্সাম্পল দেখলে আরেকটু ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে, ঠিক আছে, আমরা পরের টপিকে যাচ্ছি। সিমিলার সিমিলার একটা টপিক, সিমিলার একটা টপিক, 2টা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত। হ্যাঁ, বুঝছো? 2টা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত। আচ্ছা, 2টা বৃত্তের কয়টা ছেদবিন্দু সম্ভব? আমাকে বলো তো, 2টা বৃত্তের কয়টা ছেদবিন্দু সম্ভব? এই একটা সাদা বৃত্ত ধরো, এই একটা সাদা বৃত্ত ধরো, ঠিক আছে? এদের কয়টা ছেদবিন্দু সম্ভব? প্রথমত দেখো, একটাও না, 0। একটা স্পর্শ বিন্দু, একটা, 2টা, আবার ভেতরে ঢুকে গেল কি 0টা। তাহলে 0 থেকে 2টা ছেদবিন্দু সম্ভব, 0 থেকে 2টা ছেদবিন্দু সম্ভব। বুঝতে পারলাম? তো আমরা ধরে নিচ্ছি তাদের 2টা ছেদবিন্দু আছে, তাদের 2টা ছেদবিন্দু আছে। তাহলে আমাদের প্রথম যে বৃত্তটা, তার স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে s ইকুয়ালস টু 0। দ্বিতীয় বৃত্তটার স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে s প্রাইম ইকুয়ালস টু 0। বুঝছো? স্ট্যান্ডার্ড ইকুয়েশন, আদর্শ সমীকরণটা x² প্লাস y² প্লাস 2x প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা জিএফসি একরকম, ওটার জিএফসি আরেক রকম। বুঝছো? 2টা বৃত্তের ইকুয়েশন, 2টা বৃত্তের ইকুয়েশন, ঠিক আছে? এবার বলো তো, তাদের ছেদবিন্দু কয়টা? 2টা। এই 2টা বিন্দু দিয়ে যায় এরকম কয়টা বৃত্ত সম্ভব? এই 2টা বিন্দু দিয়ে যায় এরকম কয়টা বৃত্ত সম্ভব? আমাকে বলো, বলো তো। কোটি কোটি বৃত্ত সম্ভব না? একটা ফ্যামিলি অফ সার্কেলস, তাই তো? তাই না? তাহলে ওই যে ফ্যামিলি অফ সার্কেল, তাদের ইকুয়েশনটা কি হবে? এই যে ফ্যামিলি অফ সার্কেল, তাদের ইকুয়েশনটা কি হবে? তারা অবশ্যই একটা বৃত্তের সমীকরণ হবে, এবং এই যে 2টা বিন্দু, এই যে 2টা বিন্দু, এই 2টা বিন্দু দিয়ে যাবে। তাহলে ইকুয়েশন যাই হোক না কেন, এই 2টা বিন্দু দিয়ে সিদ্ধ হওয়া লাগবেই, এই 2টা বিন্দু দিয়ে সিদ্ধ হওয়া লাগবেই। তাহলে ইকুয়েশনটা কি হবে? s প্লাস কে ইন্টু এস প্রাইম ইকুয়ালস টু 0। খেয়াল করো, এই বিন্দুটা এটাকে সিদ্ধ করে। প্রথমত এটা একটা বৃত্তের ইকুয়েশন, এটা বুঝতে পারতেছো?
একটা বৃত্তের সমীকরণের সাথে আরেকটা বৃত্তের সমীকরণ তুমি যদি কে দিয়ে গুণ করো সেটা বৃত্তের ইকুয়েশন হয় না? বলো, একটু মাথায় চিন্তা করো, যে কোনো একটা র্যান্ডম বৃত্তের সমীকরণ চিন্তা করো, সেটার সাথে কে ইন্টু আরেকটা বৃত্তের ইকুয়েশন গুণ করো, যোগ করে ইকুয়ালস টু 0 লিখলে সেটা বৃত্তের ইকুয়েশন হয়। আচ্ছা, বৃত্তের ইকুয়েশন, শুধু বৃত্তের ইকুয়েশন হইলে তো হবে না, কি হওয়া লাগবে আমাকে বলো? এই দুইটা বিন্দু দিয়ে যাইতে হবে। তাহলে দেখি তো, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক, এটা ধরো আলফা কমা বিটা, এই বিন্দু আর এই বিন্দু স্থানাঙ্ক কি এটাকে সিদ্ধ করে? আলফা কমা বিটা এই সাদা বৃত্তের উপরস্থ, তাহলে আলফা কমা বিটা এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে এস এর জায়গায় আলফা কমা বিটা বসালে 0 হবে, এস প্রাইমের জায়গায় আলফা কমা বিটা বসালে 0 হবে, তাহলে 0 প্লাস কে ইন্টু 0 ইকুয়ালস টু 0, তাই না? তাহলে এটা হচ্ছে এমন সব বৃত্তের সমীকরণ, এখানে কিন্তু একটা বৃত্ত না, বুঝছো? কে এর ভ্যালু কিন্তু ফিক্সড না, কে এর ভ্যালু যা ইচ্ছা হইতে পারে। তুমি এখনো জানো না কে এর ভ্যালু 1 দিলে একটা বৃত্ত আসবে, 2 দিলে একটা বৃত্ত, 3 দিলে একটা বৃত্ত, অর্ধেক দিলে একটা বৃত্ত, বুঝছো? এরা হচ্ছে এমন সব বৃত্তের সমীকরণ যারা এস আর এস প্রাইম এই দুইটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায়, এই দুইটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায়। পাক্কা ক্লিয়ার সবাই? দুইটা বিন্দু দেওয়া আছে, এই জন্য ওই বৃত্তের অজানা রাশি থেকে দুইটা অজানা রাশি গায়েব, একটা অজানা রাশি পড়ে আছে, একটা মাত্র অজানা রাশি পড়ে আছে। একটু ঝাপসা ঝাপসা লাগতেই পারে, টপিকটা একটু ঝাপসা ঝাপসা, টপিকটা একটু ঝাপসা ঝাপসা। আমরা অঙ্ক করি তাহলে বুঝতে পারবা, আমরা অঙ্ক করি তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, একটু মনোযোগ দাও, এখানে চলে আসি আমরা। তোমাকে আমি একটা সরল রেখার সমীকরণ দিলাম, একটা বৃত্তের সমীকরণ দিলাম, এটা একটা সরল রেখার সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে এই দুইটা বৃত্তের এই সরল রেখা আর এই বৃত্তের ছেদবিন্দুগামী কয়টা বৃত্ত সম্ভব? কোটি কোটি। কেন? কারণ ছেদবিন্দু তো দুইটা, দুইটা বিন্দু দিয়ে একটা বৃত্ত ফিক্স করা যায় না। এই যে কোটি কোটি বৃত্ত আসছে, সেই কোটি কোটি বৃত্তের ইকুয়েশনই হচ্ছে এইটা। এখানে কোটি কোটি বৃত্ত কেমনে? এস তো ফিক্সড, এস কিন্তু এই নির্দিষ্ট বৃত্তটার ইকুয়েশন, এলও ফিক্সড। এই কেটাই হচ্ছে আমাদের সেই অজানা রাশি যার ভ্যালু চেঞ্জ করে করে তুমি কোটি কোটি বৃত্ত পাইতে পারবা, ঠিক আছে? ঠিক আছে, এখন এখন দুইটা শর্ত কিন্তু দেওয়া, দুইটা বিন্দু, আরেকটা শর্ত দিলেই এই যে কোটি কোটি হলুদ বৃত্ত আছে তাদের মধ্যে থেকে যে কোনো একটা ফিক্সড হয়ে যাবে না? যে কোনো একটার ইকুয়েশন আমি বের করে ফেলতে পারবো না? ফর এক্সাম্পল আমি যদি বলি এস বৃত্ত এবং এল সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং এই বিন্দুগামী, এবং এখানে একটা বিন্দু আছে ধরো 2,3 বা পি কমা কিউ বিন্দুগামী, তাহলে তিনটা শর্ত কিন্তু হয়ে গেছে। তাহলে স্পেসিফিক এই হলুদ বৃত্তটার ইকুয়েশন তুমি বের করতে পারবা। পি কমা কিউ বিন্দুগামী এই সমীকরণকে সিদ্ধ করবে, সিদ্ধ করায় কে এর ভ্যালু বের হয়ে আসবে, সিদ্ধ করায় কে এর ভ্যালু বের হয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমরা আমাদের প্রথম ইকুয়েশনে যাচ্ছি, আমরা আমাদের প্রথম ইকুয়েশনে যাচ্ছি। দেখো কোশ্চেনে কি বলছে, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 6,0, যার কেন্দ্র 6,0 এবং এই বৃত্ত ও এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। কাহিনী বুঝছো? কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ো, আমি ইকুয়েশনটা লিখতেছি। x² + y² - 4x = 0 আর x - 3 = 0। বুঝো বুঝো কি বলছে? একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 6,0, এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে এই বৃত্ত আর এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু সমীকরণ আনতে পারবে না, এখানে কে থেকে যাবে। ওই কে এর ভ্যালু বের করার জন্য আরেকটা শর্ত দেওয়া আছে, যার কেন্দ্র হচ্ছে 6,0। বুঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা, খেয়াল করো খেয়াল করো, এই বৃত্ত এবং এই সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের ইকুয়েশন কি আমাকে বলো, বাংলায় লিখবা। এই বৃত্ত ও এই সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের ইকুয়েশন কি? x² + y²
মাইনাস 4x প্লাস কে ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাই না? এই বৃত্ত এবং এই সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের ইকুয়েশন। এখন তুমি যদি একটু সিম্পলিফাই করো তাহলে দেখো তো কি থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু কে মাইনাস 4 মাইনাস 3k ইকুয়ালস টু 0। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু কে মাইনাস 4 মাইনাস 3k। বুঝতে পারলাম? দেখো এখানে কিন্তু এখনো একটা অজানা রাশি আছে, কে এর ভ্যালু তুমি জানো না, সেটা বের করার জন্য একটা শর্ত দেওয়া। কি শর্ত দেওয়া? এটার কেন্দ্র হচ্ছে 6,0, এটার কেন্দ্র হচ্ছে 6,0। তাহলে পরে বাংলায় লিখবা প্রশ্ন মতে এই বৃত্তটার কেন্দ্র 6,0, বাংলায় লিখে দিবা। ঠিক আছে, প্রশ্ন মতে এটার আগে লিখবা এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 6,0। বলো তো এই বৃত্তের কেন্দ্রের ভুজ কত? কে মাইনাস 4 বাই মাইনাস 2, কে মাইনাস 4 বাই মাইনাস 2 ইকুয়ালস টু কত? 6। ঠিক আছে, তাহলে কে মাইনাস 4 ইকুয়ালস টু মাইনাস 12, যেখান থেকে কে এর ভ্যালু কত? মাইনাস 8, যেখান থেকে কে এর ভ্যালু কত? মাইনাস 8। তাহলে বৃত্তের ইকুয়েশন চলে আসছে না? আমাকে সবাই বলো তো, আমাকে সবাই বলো, বৃত্তের ইকুয়েশন চলে আসছে। সুতরাং আমাদের যে কাঙ্ক্ষিত বৃত্ত তার ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8 না, মাইনাস 12x প্লাস 24 ইকুয়ালস টু 0। সবাই বুঝছি? দেখো এই বৃত্ত আর এই সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায়। এরকম বৃত্তের সমীকরণে একটা অজানা রাশি থাকে, কে? s প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। ইকুয়েশনটা মনে আছে? ফর্মুলাটা কি? s প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। কে এর ভ্যালু তুমি জানো না, কে এর ভ্যালু বের করার জন্য আরেকটা শর্ত লাগবে। সেই আরেকটা শর্ত কি দেওয়া? ওই বৃত্তটার কেন্দ্র 6,0। এটা না বলে অন্য কিছুও বলতে পারতো। ওই বৃত্তটা এক্স অক্ষ থেকে এতটুকু কাটছে, সেখান থেকেও কে এর ভ্যালু বের করতে পারবা। কিংবা এই বৃত্তটা ওয়াই অক্ষ থেকে এতটুকু কাটছে, কিংবা এই বৃত্তটা অন্য একটা বিন্দুগামী, সেখান থেকেও তুমি কে এর ভ্যালু বের করতে পারবে। আচ্ছা, সবাই একটু মনোযোগ দাও। সবাই একটু চ্যাপ্টার 3তেও এরকম একটা সরল রেখা, এরকম একটা সরল সূত্র ছিল, মনে আছে? দুইটা সরল রেখার ছেদবিন্দুগামী সরল রেখার ইকুয়েশন কি ছিল বলো তো? L1 প্লাস কে ইন্টু L2 ইকুয়ালস টু 0, মনে পড়ে? দুইটা সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের ইকুয়েশন। আচ্ছা, ঠিক আছে। সবাই আবার পূর্ণাঙ্গ মনোযোগটা এদিকে হবে। ভাইয়া তো অনেক কঠিন করে করছেন, এটা তো সহজ করে করা যায়, আরো সহজ করে করা যায়। কেমনে বলতে পারবা? এটা তো একদম সহজ একটা অঙ্ক, আরো সহজ ভাবে করা যায় না? কেন্দ্র দেওয়া আছে, আমি ব্যাসার্ধ খুঁজে পাইলেই তো হয়। ব্যাসার্ধ সরাসরি পাবো না, কিন্তু বলছে আমাদের বৃত্তটা এটা আর এটার ছেদবিন্দুগামী। বুঝছো? খেয়াল করছো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু 3, এই দুইটার ছেদবিন্দুগামী। এখন এই দুইটার ছেদবিন্দু বের করা তো বাচ্চাদের কাজ, তাই না? বলো, আমাদের যেই বৃত্তের সমীকরণটা চাইছে সেটা এই দুইটার ছেদবিন্দুগামী না? এখন এই দুইটার ছেদবিন্দু কেমনে বাই করবা? 1 ও 2 সমাধান করে পাই। x এর ভ্যালু 3 বসায় দাও, x এর ভ্যালু যদি 3 বসাও তাহলে 3 স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12 ইকুয়ালস টু 0, y স্কয়ার ইকুয়ালস টু বলো তো 12 মাইনাস 9 3। তাহলে y এর ভ্যালু কত? প্লাস মাইনাস √3। y এর ভ্যালু কত? প্লাস মাইনাস √3, তাই না? বলো, তাই না? তাহলে এই দুইটার ছেদবিন্দু আমি পেয়ে গেছি না? 3, √3 আর 3, মাইনাস √3।
আমাকে যেই বৃত্তের সমীকরণটা চাইছে তার কেন্দ্র 6,0, তার কেন্দ্র 6,0 এবং এই দুইটা বিন্দুগামী, কেন্দ্র জানো, এই দুইটার দূরত্বই তো ব্যাসার্ধ। এই বুঝছো? তাইলে আমরা কি ব্যাসার্ধ বের করে ফেলতে পারি না? বলো বলো, ব্যাসার্ধ বের করে ফেলতে পারি না? কত সেটা? √6 - 3 তার হোল স্কয়ার প্লাস 0 - √3 তার হোল স্কয়ার। ব্যাসার্ধ না বের করে আমরা ব্যাসার্ধের বর্গটাই বের করি। ব্যাসার্ধের বর্গ কত সেটা বলো তো? 6 থেকে 3 বাদ দিলে হয় 3, 3 স্কয়ার 9 প্লাস 3 12। কেন্দ্র জানো, ব্যাসার্ধের বর্গ জানো। সুতরাং আমাদের যে বৃত্তের সমীকরণ সেটা এরকম না, x - 6 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়ালস টু 12। এটা বুঝছো না? বলো, এটা সহজ না? একটু মনোযোগ দাও। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 6,0 এবং এই বৃত্ত আর এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। আচ্ছা, আমাদের যেই বৃত্তের সমীকরণটা বের করতে বলছে সেটা এই বৃত্ত আর এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে এই বৃত্ত আর এই রেখার ছেদবিন্দু আমি বের করে ফেলতে পারি, এটা সমাধান করলেই হয়ে যায়। তাহলে ছেদবিন্দু পাইছে এটা। নতুন যেই বৃত্তটার ইকুয়েশন চাইছে তার কেন্দ্র 6,0 এবং এই দুইটা বিন্দু দিয়ে যায়, তাহলে এই দুইটা বিন্দু বৃত্তের উপরস্থ বিন্দু, কেন্দ্রে থেকে উপরস্থ কোনো একটা বিন্দুর দূরত্বই কি ব্যাসার্ধ, সেটাই বাইর করলাম, ব্যাসার্ধের বর্গটা বাইর করলাম। কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, কাজ হয়ে গেছে। এটা ইজি, হ্যাঁ এটা ইজি। আচ্ছা, আমরা আগেরটা আরেকবার একটু রিক্যাপ করি। এবার প্রশ্নটা আরেকবার পড়ো। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত এবং এই বৃত্ত আর এই সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায়। একটা বৃত্ত, এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী, এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী বৃত্তের ইকুয়েশন কি? s + k * l = 0, s + k * l = 0। ঠিক আছে? k এর ভ্যালুটা বের করা লাগবে। k এর ভ্যালু বের করার জন্য আরেকটা শর্ত লাগবে। শর্তটা কি বলে দিছে? এই বৃত্তটার কেন্দ্র যার ইকুয়েশন চাইছে, অর্থাৎ এইটা যার ইকুয়েশন চাইছে তার কেন্দ্র 6,0। তাহলে কেন্দ্র কি? কেন্দ্রের ভুজ কত? x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে যেটা হয়, সেখান থেকে k এর ভ্যালু বের করে গেছে। পুরোটা রিক্যাপ দিচ্ছি। আমি দুইটা মেথডে দিছি, সবাই মনোযোগ দাও। শুরুতে আমি যে কনসেপ্টগুলো বুঝাইছি এগুলো একটু ডিপ কনসেপ্ট, এগুলা লাগে না কিন্তু পুরো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দরকার হয়। ওখান থেকে জাস্ট মনে রাখবা এরকম একটা বৃত্ত, খেয়াল করো ফর্মুলা, জাস্ট এটা মনে রাখবা। s = 0 বৃত্ত এবং l = 0 সরল রেখা, এই দুইটা জিনিসের ছেদবিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ হচ্ছে s + k * l = 0। s বৃত্ত এবং l সরল রেখা, তাদের ছেদবিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ k * l = 0। k এর ভ্যালু জানো না? হ্যাঁ, k এর ভ্যালু অজানা, কারণ এরকম অনেকগুলা বৃত্ত হওয়া সম্ভব। ঠিক আছে, k এর ভ্যালু বের করার জন্য আরেকটা শর্ত কোশ্চেনে দেওয়া থাকবে, ওই শর্ত থেকে তুমি k এর ভ্যালু বের করে ফেলতে পারবা। সরল রেখার জায়গায় যদি দুইটা বৃত্ত, s বৃত্ত আর s প্রাইম বৃত্ত, তাদের ছেদবিন্দু দিয়ে যায় এমন বৃত্তের ইকুয়েশন হচ্ছে s + k * s' = 0। k এর ভ্যালু জানো না, কারণ এখানে তো একটা বৃত্ত না, অনেকগুলা বৃত্ত। k এর ভ্যালু বের করার জন্য প্রশ্নে আরেকটা শর্ত দেওয়া থাকা লাগবে। এইবার আমরা আমাদের প্রশ্নে চলে আসি। এখানে কি বলছে? এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটা দেখলাম না। যেই বৃত্তের সমীকরণ বের করতে বলছে সেটা এই বৃত্ত এবং এই বিন্দুটার ছেদবিন্দু দিয়ে যায়, এই রেখাটার ছেদবিন্দু দিয়ে যায়। এই যে s বৃত্ত ও l রেখা, s বৃত্ত ও l রেখার ছেদবিন্দুগামী বৃত্তের ইকুয়েশন কি? এটাই বের করা লাগবে। এখানে একটা অজানা রাশি বা কে আছে, সেটা বের করার জন্য কোশ্চেনে আরেকটা শর্ত দেওয়া যে এটার কেন্দ্র হচ্ছে 6,0। তাহলে এটার কেন্দ্র কত আমাকে বলো তো? x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের ভুজ পাবা।
6 হয়ে গেছে, কে এর ভ্যালু বের করে ফেলছি। একটা বৃত্ত আর একটা সরল রেখার ছেদবিন্দুগামী, এখান থেকে একটা অজানা রাশি থেকে যায়, সেটা বের করার জন্য আরেকটা শর্ত। এখন ভাইয়া এটা তো আমি আরো সহজেই করতে পারি, এই বৃত্ত আর ওই রেখাটার ছেদবিন্দু দুইটা বাইর করে ফেলাই, তাইলেই তো কাজ হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়, এই বৃত্ত আর ওই রেখার ছেদবিন্দু ঠাস করে বের করে ফেলছো, করছো না? তাহলে নতুন যে বৃত্তটা সেটা এই দুটা বিন্দু দিয়ে যায়, তার কেন্দ্র দেওয়া। এরকমটা কিন্তু একদম প্রথম ক্লাসেই আমরা করছি সমীকরণ কেমনে বাইর করতে। কিন্তু এটার যে অসুবিধাটা, এই মেথডটার যে অসুবিধাটা, এখানে আমাদের সমীকরণ দুটা খুবই সহজ ছিল, এই দুটা সমাধান করা খুবই সহজ ছিল, নাঙ্গা বুঙ্গা ইকুয়েশন, তাই না? বলো। এখন এটা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস সি, আর এখানে যদি 3x প্লাস 2y ইকুয়ালস টু 4 এরকম থাকতো, তাহলে এই মেথডে করতে গেলে খবর হয়ে যাইতো, আগের মেথডটা সহজ হয়ে যেত তখন। এটা একটা অঙ্কের জন্য সহজ, আগেরটা জেনারেল কেস, আগেরটা সবার জন্য সহজ, ঠিক আছে? বলো বলো বলো, সবাই কি বুঝছো? ঠিক আছে, বৃত্তে অনেকগুলা কনসেপ্ট আছে, তো যাদের বুঝতে সমস্যা হবে একটু রিক্যাপ করে নিতে হবে, বারে বারে একটু রিক্যাপ করে নিতে হবে। এটা পারবা না, একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এত, এবং তা এই বৃত্ত আর এই রেখার ছেদবিন্দুগামী। পারবা? আমরা জেনারেল প্রসেসেই যাই। এই বৃত্ত খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়ালস টু 0, এই বৃত্ত এবং এই রেখার, এই বৃত্ত, মনোযোগ দাও, আমার মনোযোগ দাও, বুঝতে পারবা। এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী বৃত্তের ইকুয়েশন কি হবে সেটাই কিন্তু কোশ্চেনে চাইছে, তাই না? কোশ্চেনটা পড়ো, একটা বৃত্তের কেন্দ্র এত, তা এই বৃত্ত আর এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে এই বৃত্ত আর এই রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণটা চাইছে, সেটা কত হবে আমাকে বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস কে ইন্টু ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। আমি কে এর ভ্যালু জানি না এখনো, কে এর ভ্যালুটা বের করা লাগবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু কে মাইনাস 4 মাইনাস 2k ইকুয়ালস টু 0। আমি কিন্তু এখনো কে এর ভ্যালু জানি না, সেটা বের করার জন্য এই কোয়েশ্চেনে আরেকটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি? এই বৃত্তটার কেন্দ্র 3,0, এটার কেন্দ্রই তো 0,3, এটার কেন্দ্রই তো 0,3, তাই না? এটাই তো কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটা, তাই তো? তাহলে এটার কেন্দ্র কত? কেন্দ্রের ভুজ তো নাই 0, কোটি কত বলো তো? তুমি বাংলায় ফার্স্টে লিখবা এভাবে, এই বৃত্তটার কেন্দ্র 0,3, এটার কেন্দ্র কত? ভুজ তো 0, কোটি কত? y এর সহগকে -2 দিয়ে ভাগ করবা, y এর সহগকে -2 দিয়ে ভাগ করবা, তাই না? তাহলে এখান থেকে k-4 ইকুয়ালস টু -6, k এর ভ্যালু কত? -2, k এর ভ্যালু এই ইকুয়েশনে বসায় দাও, আমাদের সমীকরণটা চলে আসবে। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন -6y প্লাস 4 ইকুয়ালস টু 0। এবার বোঝা গেছে? আমাকে বলো, সবাই বুঝছ? সহজ না? ইজি আছে, আমরা শুধু প্যারা খাচ্ছিলাম, খাওয়াটা স্বাভাবিক। কনসেপ্টটা একটু জটিল, তুমি যদি খুব ডিপ থেকে বুঝতে যাও, নাহলে তো সহজ, এই সমীকরণ মুখস্থ করলেই হয়, s প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। কিন্তু কেমনে আসছে এবং কেন এটা, সেটা বোঝার জন্য একটু ডিপে যাইতেই হবে। সবাই বুঝছো না? কেন আসছে, কেন কে আসছে, কে এর ভূমিকাটা কি?
কনসেপ্টটা বুঝতে হবে ভালো করে। পরেরটা, এটা করলে আমরা এই টপিকটা একদম পাক্কা ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখো কি বলছে, দেখো কি বলছে। এই বৃত্ত, কোশ্চেন তোলার দরকার নাই, এই বৃত্ত এবং এই রেখাটার ছেদবিন্দু, এবার তুমি ছেদবিন্দু বাইর করতে যাও, খবর হয়ে যাবে। যাও না, আমরা একটার ক্ষেত্রে ছেদবিন্দু বাইর করে করছিলাম, ওটা ইকুয়েশন সহজ ছিল, ওটার ক্ষেত্রে ইকুয়েশন সহজ ছিল। এখানে ছেদবিন্দু বাইর করতে যাও, এই দুটো সমাধান করতে যাও, খবর হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা জিনিসের ছেদবিন্দুগামী এবং এই বৃত্তের কেন্দ্রগামী, বুঝছো? এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? 0,0 না? বৃত্তটা দ্বারা এক্স অক্ষ থেকে খণ্ডিত জ্যার দৈর্ঘ্য নির্ণয় করো। ব্যাপারটা কিন্তু সহজ। তুমি বৃত্তের ইকুয়েশনটা আনতে পারলে সেখান থেকে এক্স অক্ষ থেকে কটুক কাটছে, ওয়াই অক্ষ থেকে কটুক কাটছে, ওগুলো তো বের করতেই পারবা, তাই না? বুঝছো? তাহলে আমার টার্গেট কি? আগে ওই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটা বের করা। আচ্ছা, আমাদের ওই বৃত্তটা এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়, বুঝছো? এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে এস প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। ঠিক আছে, ঠিক আছে, আমি ইকুয়েশন দুইটা লিখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 21 ইকুয়ালস টু 0। এই বৃত্ত এবং এই সরল রেখার ছেদবিন্দুগামী যেই বৃত্তটা, তার ইকুয়েশন কি হবে? তার ইকুয়েশন কি হবে? তার ইকুয়েশন হবে s প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। আমার ফর্মুলা লেখার দরকার নেই, বাট আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, s প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে বসাও তো। s কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস প্লাস 6x প্লাস 8y প্লাস 21 প্লাস কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 6। আচ্ছা, এতটুকু আমি বুঝছি, তাই না? এখন আমার লাগবে কি? কে এর ভ্যালুটা না? আমাকে বলো, এখন আমার লাগবেটা কি? কে এর ভ্যালুটা কেমনে বাইর করব? আমাকে বলে দিছে এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্রগামী, মানে 0,0 বিন্দুগামী। খেয়াল করো, এই বৃত্তটা 0,0 বিন্দুগামী। তাহলে 0,0 এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে, বুঝছো? বাংলায় লিখবা, বাংলায় লিখবা। এই বৃত্তের কেন্দ্র 0,0, আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা 0,0 বিন্দুগামী, বুঝছো? সুতরাং 0,0, জাস্ট এটা লিখেই লিখবা, আমাদের এই বৃত্তটা 0,0 বিন্দুগামী। সুতরাং 0,0 দিয়ে এটাকে সিদ্ধ করাবা। 0,0 দিয়ে যদি সিদ্ধ করাও, 0 0 0 0 0, এখানে হয় প্লাস 21 প্লাস কে ইন্টু 0 0 মাইনাস 6 ইকুয়ালস টু 0। সেখান থেকে আমার কে এর ভ্যালু কত হয় বলো তো? কে এর ভ্যালু কত হয়? 21/6, 3 দিয়ে ভাগ যায়, 3 7 21, 3 দুগুণে ছক্কা। তাহলে কে এর ভ্যালু বের করে ফেলছি। আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশনটাও চলে আসছে। বলো, আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশনটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 21 প্লাস 7/2 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 6 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে যাবতীয় সব তথ্য তুমি বের করতে পারবে না। সে এক্স অক্ষ থেকে কতটুক কাটছে, ওয়াই অক্ষ থেকে কতটুক কাটছে, বুঝছো? 0,0 কেমনে? কোয়েশ্চেন পড়ো, কোয়েশ্চেন পড়ো। এই বৃত্ত এবং এই রেখাটির ছেদবিন্দুগামী বৃত্ত, তার ইকুয়েশন কি? এইটা। এবং এই বৃত্তটার কেন্দ্রগামী, এই বৃত্তটার কেন্দ্র কত? 0,0। তাহলে এই যে বৃত্তটার সমীকরণ, সেটা কি? 0,0 বিন্দুগামী। তাহলে 0,0 বিন্দুটা সিদ্ধ করবে, সিদ্ধ করায় কে এর ভ্যালু বের করে ফেলছি। ক্লিয়ার? বলো বলো বলো, পুরা ব্যাপারটা বুঝছো?
এখান থেকে তুমি যাবতীয় জিনিস বের করে ফেলতে পারবা। এক্স অক্ষ থেকে কতটুক কাটছে সেটা বের করতে বলছে, এক্স অক্ষ থেকে কতটুক কাটছে, ওয়াই অক্ষ থেকে কতটুক কাটছে, কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, সব কিছু তুমি বের করতে পারবা। ওকে, তাইলে বোঝা গেছে পুরা কনসেপ্টটা, পুরা কনসেপ্টটা বোঝা গেছে। একটা বৃত্ত আর একটা রেখার ছেদবিন্দুগামী বৃত্তের ইকুয়েশন হবে এটা, যেখানে কে হচ্ছে অজানা রাশি। কোশ্চেনে আরেকটা শর্ত দেওয়া থাকলে ওই শর্ত থেকে আমি কে এর ভ্যালু বের করব। দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের ইকুয়েশন হচ্ছে s প্লাস কে ইন্টু এস প্রাইম ইকুয়ালস টু 0। কে এর ভ্যালু জানি না, এটা বের করার জন্য কোশ্চেনে আরেকটা শর্ত দেওয়া থাকবে, কোশ্চেনে আরেকটা শর্ত দেওয়া থাকবে। ঠিক আছে, আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। পড়ছো তোমরা সরল রেখা চ্যাপ্টারে? পড়ছো? তোমাদের আলাদা একটা চ্যাপ্টারই ছিল সঞ্চার পথের সমীকরণ, মনে আছে? সঞ্চার পথের সমীকরণ, সেখানে পরামিতিক সমীকরণ বলতে কিছু একটা ছিল। তো পরামিতিক সমীকরণ ব্যাপারটা আসলে কি? আচ্ছা, নর্মাল একটা সমীকরণ চিন্তা করো তো, y ইকুয়ালস টু 3x প্লাস 7, এটা কার ইকুয়েশন? একটা সরল রেখার ইকুয়েশন না? এটা কি নির্দেশ করতেছে? x আর y এর একটা সম্পর্ক, x আর y এর একটা সম্পর্ক। সম্পর্কটা কিরকম? y x এর 3 গুণের থেকেও 7 বেশি, y x এর 3 গুণের থেকেও 7 বেশি, তাই না? তাহলে এখানে x আর y এর সম্পর্কটা সরাসরি দেওয়া। x আর y এর সম্পর্কটা কেমনে দেওয়া? সরাসরি দেওয়া, বুঝছো? আচ্ছা, আমরা আরেকটা দেখি। হ্যাঁ, আমরা আরেকটা দেখি, ধরো y ইকুয়ালস টু 4 x স্কয়ার ইকুয়ালস টু 4ay বা 4y, কিংবা আরো অনেক সম্পর্ক হইতে পারে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0। এখানেও কিন্তু সম্পর্কটা সরাসরি দেওয়া। এখন এই সম্পর্কটা আমি যদি সরাসরি প্রকাশ না করে তৃতীয় একটা চলকের মাধ্যমে প্রকাশ করি, তাহলে সেটাকে বলা হয় পরামিতিক সমীকরণ। বুঝতে পারলাম? ফর এক্সাম্পল, আমি যদি এরকম করি, চিন্তা করো তো x ইকুয়ালস টু 1/3t, x ইকুয়ালস টু t/3 বললাম, কথার কথা। তাহলে y এর ভ্যালু কত? t প্লাস 7 না? বলো তো, এই দুইটা সমীকরণ কম্বাইন করলে কি এটা পাও না? x ইকুয়ালস টু t/3, তাহলে t এর ভ্যালু কত? 3x। এই t এর জায়গায় 3x বসায় দিলে কি আমি এটা পাচ্ছি? তাহলে এটার মাধ্যমে আমি সম্পর্কটা সরাসরি দেখাচ্ছি না, t এর মাধ্যমে দেখাচ্ছি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা যেই জিনিস বুঝাইতেছে এটা এক্স্যাক্টলি সেম জিনিস বুঝাইতেছে, জাস্ট নতুন করে একটা t আসছে। x ইকুয়ালস টু t/3, তাহলে t এর ভ্যালু কত? 3x। তাহলে y এর ভ্যালু কত? 3x প্লাস 7, একই জিনিস বুঝাচ্ছে না? এটাই হচ্ছে আমাদের পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণের সুবিধা কি? তুমি t চেঞ্জ করে করে x y এর অনেক ভ্যালু পেতে পারো। এটা পরে পড়বা না, তোমরা যখন ফিউচারে কম্পিউটার সায়েন্স পড়বা তখন হয়তো পড়া লাগতে পারে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সম্পর্ক সরাসরি না দেখায় আমি যদি তৃতীয় একটা চলক নিয়ে আসি, তাহলে সেটাকে বলা হয় পরামিতিক সমীকরণ। আর পরামিতিক চলকটাকে, ওই যে তৃতীয় চলকটা t, আমাদের পরামিতিক চলক হচ্ছে t। সেম ভাবে এখানেও খেয়াল করো, x আর y এর সম্পর্ক সরাসরি দেওয়া। তাহলে এটাকে পরামিতিক আকারে কেমনে প্রকাশ করবা? তোমার যেমনি ইচ্ছা। ধরো x এর ভ্যালু কত ধরলা? x এর ভ্যালু ধরলা t, তাহলে y এর ভ্যালু কত আমাকে বলো? t²/4। ঠিক আছে? তাইলে একটা নরমাল সমীকরণ থেকে পরামিতিক সমীকরণে যাওয়া খুবই সহজ, বুঝছো? নরমাল সমীকরণ থেকে পরামিতিক সমীকরণে যাওয়া খুবই সহজ। ধরো আরেকটা নরমাল ইকুয়েশন লিখলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4। ঠিক আছে, এটা নরমাল সমীকরণ। তুমি পরামিতিক সমীকরণে কেমনে যাবে? x এর ভ্যালু কিছু একটা ধরে নাও, যা ইচ্ছা। ধরো পরামিতিক চলক হচ্ছে t, তাহলে y এর ভ্যালু কত বলো তো? y স্কয়ার প্লাস t স্কয়ার ইকুয়ালস টু 4 না? তাহলে y এর ভ্যালু কত?
y স্কয়ারের ভ্যালু 4 - t স্কয়ার, y এর ভ্যালু কত প্লাস মাইনাস রুট ওভার অফ 4 - t স্কয়ার। ঠিক আছে, তাহলে x = t আর y = এইটা। এই দুইটাই কি আমাদের এই জিনিসটার একটা পরামিতিক সমীকরণ। বুঝছো পরামিতিক সমীকরণ ব্যাপারটা? সম্পর্কটা সরাসরি না দেখায় তৃতীয় একটা চলকের মাধ্যমে দেখানো। এখন পরামিতিক সমীকরণ থেকে নরমাল সমীকরণে কেমনে যাবা? খুব সহজ, ওই যে তৃতীয় চলকটা টি, ওরে সরাই দিতে হবে, ওরে সরাই দিতে হবে। বুঝছো বুঝছো বুঝছো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এখন বৃত্তের পরামিতিক সমীকরণ দেখতে কেমন? বৃত্তের পরামিতিক সমীকরণ একটা স্ট্যান্ডার্ড আকৃতি আছে, এগুলা বাদেও আছে, এটা বাদেও আছে, তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা বৃত্তের সমীকরণের আদর্শ পরামিতিক আকৃতি। পরামিতিক চলককে থিটা, পরামিতিক চলককে থিটা। আচ্ছা, তো এটা একটা পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ থেকে নরমাল সমীকরণে কেমনে যাব? থিটারে সরাইতে হবে। পরামিতিক সমীকরণ থেকে নরমাল সমীকরণে কেমনে যাব? পরামিতিক চলক তথা থিটাকে সরাইতে হবে। তো থিটাকে কেমনে সরাবো? খেয়াল করো, সাইন থিটা কস থিটা আছে, বর্গ করে যোগ করে দিলেই কাজ শেষ, তাই না? বর্গ করে যোগ করে দিলেই কাজ শেষ। দেখো তো, আমরা প্রথমটা থেকে লিখতে পারি না x - b = a cos থিটা? এটা এক নাম্বার ইকুয়েশন দাও। x - c এটা কি হয়? a sin থিটা। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার বর্গ করে যোগ করো, 1 নাম্বার আর 2 নাম্বার বর্গ করে যোগ করো, তাহলে কি হয় আমাকে বলতে পারবা? x - b তার হোল স্কয়ার প্লাস x - c তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার ইন্টু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এটার ভ্যালু কত? 1 না? তাহলে কি হয়? a স্কয়ার। এটা কিসের ইকুয়েশন? আমি যদি পরের লাইনে লিখি x - b হোল স্কয়ার প্লাস সরি এটা x না তো, এটা y, y - c হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। এটা কিসের ইকুয়েশন বলো? এটা একটা বৃত্তের ইকুয়েশন, তাই না? যেই বৃত্তটার কেন্দ্র হচ্ছে b, c, যেই বৃত্তটার কেন্দ্র হচ্ছে b, c, ব্যাসার্ধ হচ্ছে a, ব্যাসার্ধ হচ্ছে a। বোঝা গেছে? তাইলে এই আকৃতির যে কোনো পরামিতিক সমীকরণ x = a cos থিটা প্লাস b, এর ভ্যালু যা ইচ্ছা হোক, y = a sin থিটা প্লাস c, b, c আর a এগুলা চেঞ্জ করতে পারবা, এগুলার ভ্যালু যা ইচ্ছা হোক, বাট আকৃতিটা যদি এরকম হয় তাহলে সেটা একটা বৃত্তের পরামিতিক সমীকরণ। বুঝতে পারলাম? এই যে দেখো, পরামিতিক সমীকরণ থেকে আমি কিন্তু নরমাল সমীকরণে নিয়ে আসছি, তাই না? কেমনে নিয়ে আসছি? জাস্ট থিটাটারে ভ্যানিশ করে দিছি। সাইন আর কস থাকলে থিটা ভ্যানিশ করার উপায় খুব সহজ। সাইন থিটাকে আলাদা করবা, কস থিটাকে আলাদা করবা, বর্গ করে যোগ করে দিবা, বর্গ করে যোগ করে দিবা। ঠিক আছে? পড়ো কি বলছে, কি বলছে? x = 3 cos থিটা প্লাস 1, y = 2 প্লাস 3 cos থিটা। খেয়াল করছো? এই যে a cos থিটা, a sin থিটা, এই দুইটা কিন্তু সমান হওয়া লাগবে। বুঝছো? cos থিটা আর sin থিটার সহগ কিন্তু সমান হওয়া লাগবে। সমান না হলে সেটা অন্য একটা জিনিস নির্দেশ করে, কনিক পড়ার সময় দেখবা। বুঝছো? আচ্ছা, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না x - 1 এর ভ্যালু কত বলো তো? 3 cos থিটা। y - 2 এর ভ্যালু কত? y - 2 এর ভ্যালু কত? 3 sin থিটা, 3 sin থিটা। এটা 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার দাও, 1 আর 2 বর্গ করে যোগ করো, 1 আর 2 বর্গ করে যোগ করো, তাহলে কি হয় আমাকে বলো তো? x - 1 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার। এটা কি? এটা কি? একটা বৃত্ত যার কেন্দ্র কত? যার কেন্দ্র কত আমাকে বলো তো? 1,
ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত বলো? 3। আচ্ছা, তোমাদের আমি অনেকগুলো অঙ্ক করাইছি না, যেখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকতো, সেখান থেকে বিভিন্ন তথ্য বাইর করতা? বলো। কেন্দ্র একবার জিএফ, আরেকবার এইচ কে, আরেকবার বিসি কেন? ইচ্ছা হইছে তুমি এখানে কি এইচ কে দিতে চাও, এটার পরিবর্তে এইচ, এটার পরিবর্তে কে দাও, ইচ্ছা, তোমার ইচ্ছা। এগুলো তো মুখস্থ রাখার দরকার নাই, তুমি দেখেই বুঝতে পারতেছো না? ক্যালকুলেশনটা মাথায় হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তুমি চাইলে এখানে এইচ কে দিবা, দাও, তখন ব্যাপারটা এরকম হবে। বলতো কেন্দ্র এইচ কে আর ব্যাসার্ধ আর, কেন্দ্র এইচ কে আর ব্যাসার্ধ আর এরকম বৃত্তের পরামিতিক সমীকরণ কি? বলো দেখি। কেন্দ্র এইচ কে আর ব্যাসার্ধ আর, ব্যাপারটা এরকম হবে না? x ইকুয়ালস টু আর cos থিটা প্লাস এইচ, y ইকুয়ালস টু আর sin থিটা প্লাস, বলো বলো, প্লাস কে। এমনি মনে রাখলে এমনি মনে রাখো, x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। বুঝছো? এই বুঝছো? আচ্ছা, ঠিক আছে। আমি তোমাকে এরকম অনেকগুলো অঙ্ক করাইছি, যেখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকতো, সেখান থেকে বিভিন্ন তথ্য বাইর করতা। কেন্দ্র, ব্যাসার্ধ, এক্স অক্ষ থেকে কতটুক কাটছে, ওয়াই অক্ষ থেকে কতটুক কাটছে, এগুলা, তাই না? এখন সমীকরণটা আমি যদি পরামিতিক আকৃতি দিয়ে দেই, তাহলে কিন্তু নতুন একটা অঙ্ক হয়ে গেছে। বুঝছো? বুঝছো বুঝছো? আমরা আগে যতগুলো অঙ্ক করাইছিলাম, নর্মালি আমাদের ইকুয়েশনটা কি? সাধারণ আকৃতিতে দেওয়া ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস টুয়াইস এফ ওয়াই প্লাস সি, ওই আকৃতিতে। আমি যদি ওই আকৃতিতে না দিয়ে পরামিতিক আকৃতি দিয়ে দিই, তাহলে আগের অঙ্কগুলাই কিন্তু অন্য একটা অঙ্কে কনভার্ট হয়ে গেল। বুঝাতে পারলাম? আচ্ছা, একদম কোয়েশ্চেন করছো, সাইন কজ উল্টা পাল্টা হলে কোনো ঝামেলা হয়? তুমি বলো, উল্টা পাল্টা হলে কোনো ঝামেলা হইতেছে? সাইনের জায়গায় কজ, কজের জায়গায় সাইন নাও, কোনো ঝামেলা হয়? x মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সি হোল স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার থিটা, এখানে কজ স্কোয়ার থিটা, না, ঝামেলা হয় না। বুঝছো? ঝামেলা হয় না। ঠিক আছে, বলো। একটা পরামিতিক সমীকরণ দেওয়া আছে, কোশ্চেন পড়ো। একটা বৃত্তের পরামিতিক সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস টি স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু টি। পরামিতিক চলককে, পরামিতিক চলককে টি, টি। পরামিতিক সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র চাইছে না, কেন্দ্র বের করার জন্য তো আমাকে নরমাল ইকুয়েশনে যাইতে হবে, নরমাল ইকুয়েশনে যাইতে হবে। পরামিতিক সমীকরণ থেকে নরমাল ইকুয়েশনে কেমনে যাব? পরামিতিক চলকটাকে ভাগাইতে হবে, ভ্যানিশ করতে হবে। দেখো y এর ভ্যালু টি, তাহলে টি এর জায়গায় y বসাই দিলেই তো কাজ শেষ। বুঝছো? y এর ভ্যালু টি না, বা টি এর ভ্যালু y। দেখছো? পরামিতিক চলকটাকে ভাগাই দিছি, তাহলে ইকুয়েশন কেমন দাঁড়ায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এটার কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, হাবি যাবে কি কত, সব বাড়ি করতে পারবে না? কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 1। ঠিক আছে, সবাই বলো বলো। আচ্ছা, সরল রেখা অনেকগুলো কনসেপ্ট আছে, বুঝছো? সরল রেখা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, সরল রেখা না সরি, বৃত্ত হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটাতে কনসেপ্টের সংখ্যা সবচাইতে বেশি। অনেক ফর্মুলা আছে, মজা আছে তুমি যদি ঠিক মতো বুঝো। সরল রেখার থেকেও বেশি কনসেপ্ট আছে এই বৃত্তে, বেশি ফর্মুলা আছে এই বৃত্তে। ঠিক আছে, কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা পড়ো। কি বলছে? এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। এটা এবং এটা কোন কনিকের সমীকরণ? আচ্ছা, কনিক, কনিকের সমীকরণ দ্বিঘাত হয়। বুঝছো? এক্স বা ওয়াই কোনো একটার ঘাত অন্তত 2 ঘাত হওয়া লাগবে, তোমরা এখনো পড়ো নাই। তাহলে এটা দেখে তুমি নিশ্চিত যে স্কোয়ার করতে হবে কোনোভাবে, এবং থিটাটাকে ভ্যানিশ করতে হবে। ঠিক আছে,
স্কোয়ার করতে হবে এবং কি করতে হবে, থিটাটাকে ভ্যানিশ করতে হবে। তো স্কোয়ার করে থিটাটাকে ভ্যানিশ করার উপায় কি, কিভাবে করা যায় দেখো তো। বুঝতে পারতেছো, এ কস থিটা বি সাইন থিটা, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, কোনোভাবে কি থিটাকে ভ্যানিশ করার উপায় আছে? দেখে বোঝা উচিত, দেখে বোঝা উচিত। এর সাথে কস থিটা, এর সাথে সাইন থিটা, বি এর সাথে সাইন থিটা, বি এর সাথে কস থিটা, বর্গ করলে এগুলা মিলে ভ্যানিশ হয়ে যায়। 2ab সাইন থিটা কস থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা, তাহলে বর্গ করে যোগ করি। হ্যাঁ, এক্স কে যদি বর্গ করো তাহলে কি হয় আমাকে বলো তো, এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস 2ab কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওয়াই কে যদি বর্গ করো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার দুইটা যোগ করে তো কি থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যোগ করো তো, এ স্কোয়ার যদি কমন নাও কি পড়ে থাকে, এ স্কোয়ার, এই দুইটা তো কাটা, বি স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার। এটা কার ইকুয়েশন? একটা বৃত্তের ইকুয়েশন। সেই বৃত্তটার কেন্দ্র কত, 0,0, ব্যাসার্ধ কত, √অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, যারা পণ্ডিত আগে থেকে অ্যান্সার দিয়ে দিচ্ছে বৃত্ত, কেন, এটা তো বৃত্তের চ্যাপ্টার, বৃত্তই তো হবে, এটা শর্টকাট নাই। আর কত শর্টকাট চাও, তুমি মুখে মুখে চাইলে করে ফেলতে পারো। হ্যাঁ, যদি প্র্যাকটিস করতে করতে ওই লেভেলে যাও, স্কোয়ার করলে এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মিলে এ স্কোয়ার হবে, 2ab সাইন থিটা কস থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা কাটা, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা যোগ করলে বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী একটা টপিকে যাব। সবাই পুরো মনোযোগের দিকে, মজার একটা টপিক, পোলার স্থানাঙ্কে বৃত্ত। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা পড়ে আসছো, বলো তো, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা পড়ে আসছো? আমরা এতক্ষণ যা পেঁচাল পারছি সব কোথায়, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় না, কোথায়, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা পার্থক্য কি? একই জিনিসের দুইটা প্রকাশ, একই জিনিসের দুইটা প্রকাশ। মনে করে দেখো তো, এই ধরো একটা বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আছে পি অফ এক্স কমা ওয়াই, এই ধরো একটা বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আছে। ঠিক আছে, তাহলে তার মানে কি বলতে পারবা? তার মানে হচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দুতে যাইতে এক্স অক্ষ বরাবর এক্স ঘর যাইতে হবে, এক্স অক্ষ বরাবর এক্স ঘর যাইতে হবে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর যাইতে হবে। এখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করা হয় না। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যেটা দিয়ে প্রকাশ করা হয়, মূল বিন্দু থেকে এইটার যেই সরাসরি দূরত্ব, এইটাকে প্রকাশ করা হয় আর দিয়ে, আর এই যে ভেক্টরটা, অবস্থান ভেক্টরটা, সেটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ তৈরি করে সেটা হচ্ছে থিটা, তাই না? একটু মনে করে দেখো। এখন পোলার থেকে কার্তেশীয়তে কেমনে যাইতা, পোলার থেকে কার্তেশীয়তে কেমনে যাইতা বলো তো? পোলার থেকে কার্তেশীয়, আর থিটা তোমাকে দেওয়া আছে, এখান থেকে কার্তেশীয়তে কেমনে যাইতা? খুব সহজ, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, তাই না? এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, মনে পড়তেছে? আচ্ছা, কার্তেশীয় থেকে পোলারে কেমনে যাইতা? একটু প্যাচাল আছে। এক্স কমা ওয়াই যদি দেওয়া থাকে, এখান থেকে পোলারে যাওয়ার উপায় হচ্ছে, আর এর ভ্যালু খুব সহজ, √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। থিটার ভ্যালুটা নিয়ে একটু গ্যাঞ্জাম লাগতো, প্যারা নাই, থিটার ভ্যালুর ওই গ্যাঞ্জামে আমরা যাচ্ছি না। ঠিক আছে, কিছু একটা হবে আর কি। হ্যাঁ, থিটার ভ্যালুর ওই গ্যাঞ্জামে আমি যাচ্ছি না, ওটা তুমি বের করে নিতে পারবা। ঠিক আছে, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। আরেকটা ফর্মুলা দেখবো এখন আমরা, আরেকটা ফর্মুলা দেখব।
এই ফর্মুলাটা তোমাদের পড়ানো হয়েছে। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দু, তাদের মধ্যবর্তী যে দূরত্ব, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দু, ধরো একটা বিন্দু হচ্ছে r1 θ1, আরেকটা বিন্দু হচ্ছে r2 θ2, r2 θ2। তো তাদের মধ্যবর্তী যেই লম্ব দূরত্ব বা সর্বনিম্ন দূরত্ব, এই দূরত্বটা সেটা হচ্ছে এই ফর্মুলাটা, √r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 ইন্টু cos θ1 মাইনাস θ2। বুঝছো 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 সবাই পাক্কা ক্লিয়ার? ভেক্টরের ফর্মুলা, হ্যাঁ ভেক্টরের ফর্মুলা বলতে পারো, কিংবা এটা ছোট ক্লাসেও পড়ে আসছো, ক্লাস 9-10এও পড়ে আসছো, একটু অন্যভাবে পড়ে আসছো। আচ্ছা ঠিক আছে, এটা নদী নৌকা না, কিন্তু ইকুয়েশন কিন্তু আলাদা আছে, সামান্তরিক সূত্রও না, এখানে মাইনাস আছে, cos θ1 মাইনাস θ2, এটা আসছে ত্রিভুজ সূত্র থেকে, বুঝছো? তোমরা ত্রিকোণমিতিতে ত্রিভুজ সূত্র পড়ে আসছো না, ওই ত্রিভুজ সূত্র থেকে। কিভাবে খেয়াল করো তো, এই কোণটা কত? θ1 মাইনাস θ2 না? এই বাহুটা কত? r1, এই বাহুটা কত? r2। ত্রিকোণমিতিতে পড়াইছি না? এই কোণটা জানো, cos θ1 মাইনাস θ2 ইকুয়ালস টু কি? এইটার স্কয়ার বের করতে পারবে না? সন্নিহিত বাহু দুইটা জানো, এই কোণটা জানো, বিপরীত বাহুটা কেমনে বাইর করতে হয়? ঠিক আছে ঠিক আছে। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে পোলার স্থানাঙ্কে বৃত্ত। মনোযোগ দিবা, এটার থেকে সহজ টপিক নাই। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বৃত্তের আদর্শ সমীকরণ কি? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা কি? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বৃত্তের আদর্শ সমীকরণ। এখন কার্তেশীয় আর পোলার এই দুইটা আসলে একই জিনিসের ভিন্ন প্রকাশ, জাস্ট অন্য কিছু না, তাই না? এককে বাংলাদেশি আমরা কি বলি? এক বলি, ইংলিশে বলে ওয়ান, চাইনিজে কিছু একটা বলে, তাই না? তাই তো, একই জিনিসের বিভিন্ন নাম আর কি। তো এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এটাই জাস্ট রূপান্তর হয়ে কি পোলারে যাবে। আচ্ছা, এটাই যদি রূপান্তর হয়ে পোলারে যাবে, কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর শিখছো না? শিখছো না বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? আর স্কোয়ার না, প্লাস এক্স এর পরিবর্তে কি লিখতে পারি? আর কস থিটা। ওয়াই এর পরিবর্তে কি লিখতে পারি? আর সাইন থিটা প্লাস সি ইকুয়ালস টু 0। এই যে আসছে, যেটা আসছে সেটাই পোলার স্থানাঙ্কে একটা বৃত্তের আদর্শ সমীকরণ। বুঝছো? যেটা আসছে সেটাই পোলার স্থানাঙ্কে একটা বৃত্তের আদর্শ সমীকরণ। শর্ত কি? আর স্কয়ারের সহগ 1 হওয়া লাগবে। আর স্কয়ারের সহগ কি হওয়া লাগবে? 1। কেন? আর স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা সহগ যদি 1 হয়, এটা সহগও 1। বুঝছো বুঝছো বুঝছো? একটা বৃত্তের পোলার সমীকরণ, আদর্শ সমীকরণ কেমনে বুঝবা? আর স্কয়ার থাকতে হবে এবং তার সহগ 1। এই আর কিন্তু রেডিয়াস না, খবরদার, এটা পোলার স্থানাঙ্কের আর। আচ্ছা মনোযোগ দাও মনোযোগ দাও মনোযোগ দাও মনোযোগ দাও। কার্তেশীয় স্থানাঙ্কে x, y দিয়ে আমরা কি বুঝাই বলো তো? কার্তেশীয় স্থানাঙ্কে আমরা x, y চলমান বিন্দু সমূহের সেট, তাই না? বুঝছো? বৃত্তের উপরস্থ সকল সাধারণ বিন্দুর সেট, সেটাকে x, y দিয়ে প্রকাশ করি। বুঝছো? p of x, y এটা দিয়ে কি আমরা বৃত্তের উপরস্থ সকল সাধারণ বিন্দুর সেট দিয়ে প্রকাশ করি। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় x, y, পোলার স্থানাঙ্কে কিন্তু x আর y নাই। বুঝছো? পোলার স্থানাঙ্কে কি আছে? এই জিনিসটাকেই আমরা কি দিয়ে প্রকাশ করি? আর থিটা। আর থিটা, বুঝতে পারলাম? তো এখানকার যে আর, সেটা কিন্তু ব্যাসার্ধ না, এটা হচ্ছে একটা বিন্দুর মডুলাস। ওই মডুলাস আর্গুমেন্ট পড়ে আসছে না, মডুলাস কার বলে, ঠিক আছে? আর থিটা এটা হচ্ছে বৃত্তের উপরস্থ যে চলমান বিন্দু সমূহ, তাদেরকে সাধারণভাবে প্রকাশ করে এটা দিয়ে।
ঠিক আছে, এই বলো আর ব্যাসার্ধ না, বুঝা গেছে? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর ব্যাসার্ধ না, এক্স কমা ওয়াই এই দুইটার পরিবর্তেই তুমি আর থিটা বসাইছো, বুঝছো? এক্স কমা ওয়াই এর পরিবর্তে আর থিটা বসাইছো। এক্স কমা ওয়াই কি ছিল? বৃত্তের উপরস্থ যেই বিন্দু সমূহ তাদের সেট না, তাই তো? তাহলে আর কমা থিটা কি? বৃত্তের উপরস্থ বিন্দু সমূহের সেট। ঠিক আছে, আচ্ছা তাহলে পোলার স্থানাঙ্কের বৃত্তের ইকুয়েশন আমি পাইছি। এটা আদর্শ ইকুয়েশন কেমন হবে? আর স্কয়ার থাকবে এবং আর স্কয়ারের সহগটা কত হওয়া লাগবে? 1। আর স্কয়ারের সহগটা কত হওয়া লাগবে? 1। ঠিক আছে, ওকে ওকে। তাহলে এই যে বৃত্তটা পোলার স্থানাঙ্কে দেওয়া আছে, এটা কই দেওয়া আছে? পোলার স্থানাঙ্কে দেওয়া আছে। এটার কেন্দ্র কত? এক্স এর সহগ। এক্স মানে কি? আর কস থিটা। ওয়াই মানে কি? আর সাইন থিটা। তাই না? বলো বলো বলো। তাহলে এই বৃত্তটার কেন্দ্র কত? এক্স এর সহগ মানে আর কস থিটার সহগকে -2 দিয়ে ভাগ করবা, বুঝছো? আর কস থিটার সহগকে -2 দিয়ে ভাগ করবা, কমা আর সাইন থিটা, আর সাইন থিটা এটার সহগকে -2 দিয়ে ভাগ করবা। তাহলে কত হয়? -g -f। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কিন্তু আর না, ব্যাসার্ধ হচ্ছে রেডিয়াস। কত হবে? √of g² + f² - c। ক্যালকুলেশন কিন্তু পুরো আগেরটাই। এখন এই যে কেন্দ্রের স্থানাঙ্ক আসছে, এটা কি কার্তেশীয় স্থানাঙ্কে আসছে না? বলো, তোমাকে যদি পোলার স্থানাঙ্কে কেন্দ্রের স্থানাঙ্ক বাইর করতে বলে, এটাকে জাস্ট পোলার ফরম্যাটে নিয়ে যাবা, নাথিং এলস। পোলার ফরম্যাট তো নিয়ে যেতে পারো, কিছু না বললে কার্তেশীয়তে রেখে দিলেই হবে। ঠিক আছে, কিছু যদি বলে পোলার স্থানাঙ্কে কেন্দ্র কত, তাহলে পোলার স্থানাঙ্কটা দিয়ে দিবা। ব্যাসার্ধ তো দুই ক্ষেত্রেই সেম, ব্যাসার্ধ তো দুই ক্ষেত্রেই সেম। ঠিক, এই বলো সবাই কি বুঝছো? তাহলে এই যে এটাই কি আমাদের পোলার আকৃতিতে একটা বৃত্তের আদর্শ সমীকরণ। পোলার আকৃতিতে একটা বৃত্তের আদর্শ সমীকরণ বুঝতে পারবে, একটু পরে টের পাবা। আমরা যখন অনেকগুলো অঙ্ক করব তখনই টের পাবা, তখনই টের পাবা, তখনই টের পাবা। ঠিক আছে, ঠিক আছে। দেখো, বৃত্তটিকে পোলার সমীকরণে প্রকাশ করো, বাচ্চাদের কাছে। এটার পোলার সমীকরণে সবাই প্রকাশ করতে পারবে না। x² + y² এর পরিবর্তে কি বসাবা? r² বসাবা। তুমি ফার্স্টে বৃত্তের ইকুয়েশনটা লিখবে। এটা ক নাম্বারে আসছে বুঝছো? -3x = 0। x² + y² এর পরিবর্তে আর বসাবা, -3r cos θ। খুব সহজ। x এর পরিবর্তে আর cos θ আর y এর পরিবর্তে আর sin θ বসালেই কাজ শেষ, কারবার শেষ। পোলার থেকে কার্তেশীয়তে রূপান্তর আমরা সরল রেখা চ্যাপ্টারেই পড়ছি। এটাই রেখে দিতে পারো বা সিম্পলিফাইও করতে পারো, আর কাটা দিতে পারো না, r -3 cos θ = 0। এটাও হয়, এটাও হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। বলো বলো বলো, কেন্দ্রের স্থানাঙ্ক চাইছে, ব্যাসার্ধ চাইছে। এটা বৃত্তের আদর্শ ইকুয়েশন না? বলো বলো, পোলার আকৃতিতে বৃত্তের আদর্শ ইকুয়েশন না? আর স্কয়ার আছে এবং তার সহগ 1, আর স্কয়ার আছে এবং তার সহগ 1, আর স্কয়ার থাকতে হবে এবং তার সহগ 1 থাকা লাগবে, তাইলেই সেটা কি পোলার আকৃতিতে আদর্শ ইকুয়েশন। তো পোলার আকৃতিতে আদর্শ ইকুয়েশন দেওয়া থাকলে কেন্দ্র কি হবে? আর cos θ, x এর সহগকে -2 দিয়ে ভাগ করবা। x তো থাকবে না এখানে, আর cos θ থাকবে, আর cos θ থাকবে। আর cos θ সহগকে -2 দিয়ে ভাগ করবা, আর cos θ সহগকে -2 দিয়ে ভাগ করবা, তাইলে -4/-2। আর কি করবা? আর sin θ সহগকে -2 দিয়ে ভাগ করবা, আর sin θ সহগকে -2 দিয়ে ভাগ করবা। তাহলে কত হয় আমাকে বলতে পারবা? 2, -2, 2, -2। কেন্দ্র পাইলাম। ব্যাসার্ধ কত? সি তো কত? -1, বুঝতেই পারতেছো তাই না? তাহলে আমাদের যে রেডিয়াস, বাংলায় লিখবা রেডিয়াস বা ব্যাসার্ধ, সেটা = √of, ফর্মুলা লিখতে পারো, না লিখলে অসুবিধা নেই, g² + f² - c, g² + f² - c। gf এর মধ্যে প্লাস মাইনাস ম্যাটার করে না,
4 4 8 1 9, তাহলে 3 একক। কেন্দ্র জাস্ট বের করতে বলছে, পোলারে বের করতে বলছে না কার্তেশীয়তে বলে নাই, কিন্তু এই জন্য আমি কার্তেশীয়তে রেখে দিছি। যদি বলতো পোলারে বের করো, যদি বলতো পোলারে বের করো, তাহলে এটাকে জাস্ট পোলারে নিয়ে যেতাম। পোলারে জানি কেমনে নেয়, রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার। এটা কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। তাহলে মাইনাস tan ইনভার্স মডুলাস অফ -2/2। মনে পড়ে নিশ্চয়ই ফর্মুলা। তাহলে কত? 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার 2√2 মাইনাস π/4। যদি বলতো পোলারে দেখাও, বলে নাই তো। ক্লিয়ার ক্লিয়ার, বলো বলো সবাই, পাক্কা তো? পাক্কা ক্লিয়ার, তাই না? পারফেক্ট। পরেরটায় যাই, পরেরটায় যাই। এটা কি আদর্শ আকৃতি? এটা কি আদর্শ আকৃতি? না, আর স্কয়ার থাকা লাগবে। আর স্কয়ার কেমনে আনবা? দুই পাশে 8 দিয়ে গুণ করে এক পাশে নিয়ে আসো। আর স্কয়ার মাইনাস 6r cos থিটা মাইনাস 4r sin থিটা। বুঝছো কি করছি? 8 দিয়ে গুণ করছি, এক পাশে নিয়ে আসছি। 8 দিয়ে গুণ করছি, এক পাশে নিয়ে আসছি। এটা মূলবিন্দুগামী বৃত্ত, বুঝতে পারতেছো তুমি? সি নাই তো। আর স্কয়ার মানে কি? এভাবে মাথায় ধরতে হবে কিন্তু। আর স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর cos থিটা মানে কি? এক্স। আর sin থিটা মানে কি? ওয়াই। বুঝছো? তাহলে এটার কেন্দ্র কত? এটার কেন্দ্র কত? এক্স এর সহগ মানে আর cos থিটার সহগকে -2 দিয়ে ভাগ করব, -6/-2। ওয়াই এর সহগ মানে আর sin থিটা, তার সহগকে -2 দিয়ে ভাগ করব। কত হয়? 3,2। ব্যাসার্ধ কত? রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। সি তো নাই, 0। 9 আর 4 13, রুট ওভার অফ 13, রুট ওভার অফ 13। এই আমি অনেকগুলো ভুল করছি, একক লিখতে হবে কিন্তু। যেখানে যেখানে আমি একক লিখে নেই তোমরা লিখে নিবা। রিটেনে আসলে অবশ্যই একক লিখতে হবে। রিটেনে আসলে অবশ্যই কি একক লিখতে হবে। ঠিক আছে, পরেরটাই যাই, পরেরটাই যাই। বলো, এই বৃত্তটার কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক। এটা কি আদর্শ আকৃতিতে আছে? আদর্শ আকৃতিতে আছে না। কেমনে নিব? 8 দিয়ে গুণ করব, তারপর এক পাশে নিয়ে যাব। 8 দিয়ে যদি গুণ করো ফার্স্টে, তাহলে এখানে কি আর স্কয়ার থাকে, ওপাশে 4r cos থিটা, এই পাশে নিয়ে আসলে -4r cos থিটা ইকুয়ালস টু 0। তাহলে কেন্দ্র কত? এক্স এর সহগ মানে আর cos থিটার সহগকে -2 দিয়ে ভাগ, 2,0, 2,0। এগুলো কিন্তু আসে, আমরা সবাই পারতেছি। এই তো, সুন্দর সুন্দর। ঠিক আছে, পরেরটা দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। কি হবে? কি হবে বলো তো? আর স্কয়ার মাইনাস টুয়াইস আর সাইন থিটা -3 ইকুয়ালস টু 0। ব্যাসার্ধ কি হবে বলো তো? ব্যাসার্ধ কি হবে? রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। জি কত? 0। এফ কত? এটা সহগকে 2 দিয়ে ভাগ, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাই না? সবাই বলো বলো, এই বলো, দেখে বলো। এখানে জিএফ এর ভ্যালু বের করে লাগবে। জি কত? 0। আর cos থিটার সহগকে 2 দিয়ে ভাগ করলেই তো জি পাবা, আর sin থিটার সহগকে 2 দিয়ে ভাগ করলে কি এফ পাবা। জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তাহলে কত? রুট ওভার অফ 4 বা 2। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে কিন্তু। কতক্ষণ লাগবে তোমার? থাপ করে সমাধান করে ফেলতে পারবে না? আচ্ছা, সবাই এবার একটু মনোযোগ দিবা। হ্যাঁ, আমাদের বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কয়টা ছিল? আমাদের বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কয়টা ছিল? 2টা, তাই না? আমরা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের পোলার ফরম্যাট বাইর করছি, আরেকটা স্ট্যান্ডার্ড ফর্ম। ও কি না খেয়ে মারা যাবে? না, ওকেও তো দেখানো লাগবে, তাই না? আচ্ছা,
তোমাদের নিশ্চয়ই মনে আছে, সবাই পুরা বোর্ডে খেয়াল করবা, পুরা মনোযোগ বোর্ডে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এটার ইকুয়েশন কি হইতো? একদম শুরুর ক্লাসে মনে আছে, আমরা এটার উপরস্থ যেই চলমান বিন্দু সমূহের সেট, সবগুলা বিন্দুকে সাধারণভাবে কি দিয়ে প্রকাশ করছিলাম? এক্স কমা ওয়াই, তাই না? মনে করে দেখো, এই বৃত্তটার উপরস্থ যেই কোটি 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 বিন্দু আছে সবাইকে আমি সাধারণভাবে কি দিয়ে প্রকাশ করছিলাম? পি অফ এক্স কমা ওয়াই, তাই তো? আচ্ছা, তারপর এখান থেকে সঞ্চার পথের শর্ত থেকে, এটা যেহেতু একটা বৃত্ত, সঞ্চার পথের শর্ত কি? ও, এটা যদি ও হয়, ও পি, তার ভ্যালু কত? এই দূরত্বটা সব সময় কনস্ট্যান্ট। সেখান থেকে আমাদের বৃত্তের ইকুয়েশনটা আসছে না? রুট ওভার অফ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর। তারপর আমি দুই পাশে বর্গ করে পাইছিলাম এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখন এই কাহিনীটা পোলার স্থানাঙ্কেও করতে হবে, নাহলে তো মন খারাপ করবে। একটা স্ট্যান্ডার্ড ফর্মে তুমি পোলার বানাইছো, আরেকটাকে কেন বানাবা না? তাই না? বুঝছ? ঠিক আছে, ঠিক আছে, এটা বুঝছো না? এটা তো সবাই আমরা দেখে আসছি। এখন এই আকৃতিটার সুবিধাটা কি ছিল? কেন্দ্র আর ব্যাসার্ধ দিলে ধাপ করে সমীকরণ বের করে ফেলতে পারতাম, তাই না? আমাকে বলো, এই আদর্শ আকৃতিটার সুবিধা কি ছিল? কেন্দ্র আর ব্যাসার্ধ দিলে ঠাস করে সমীকরণ বের করে ফেলতে পারতাম, তাই না? এইবার পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কেন্দ্র তো পোলার আকৃতিতে দেওয়া থাকবে, এক্স ওয়াই থাকবে, এইচ কে থাকবে না, তাই না? কি ফরম্যাটে থাকবে? আর থিটা ফরম্যাটে থাকবে, তাই তো? কিন্তু আর থিটা থাকতে পারবে না। কি দিয়ে প্রকাশ করব? আর নট থিটা নট, একটা নির্দিষ্ট বিন্দু, ধরো 2 60 ডিগ্রি, 3 45 ডিগ্রি, বুঝছো? একটা ফিক্সড বিন্দু, একটা স্থির বিন্দু। খেয়াল করো, এইচ কমা কে দিয়ে আমি প্রকাশ করতেছিলাম কার্তেশীয়তে, পোলারে আর নট থিটা নট, একটা সাবস্ক্রিপশন, মানে সাবস্ক্রিপ্ট দিয়ে বুঝাইছি, এটা নির্দিষ্ট স্থির বিন্দু, স্থির বিন্দু। ঠিক আছে, বুঝতে পারলাম? বা তুমি আর নট থিটা নট না দিয়ে আর ওয়ান থিটা ওয়ান দিতে পারো, আর ওয়ান থিটা ওয়ান, এটা সুবিধা হয় আর কি। আর ওয়ান থিটা ওয়ান, বুঝছো? আর ওয়ান থিটা ওয়ান। এবার এই যে বৃত্ত, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটার উপরস্থ চলমান যত বিন্দু আছে সবাইকে, সবগুলার সেটকে সাধারণভাবে আমি প্রকাশ করতেছি পি অফ আর কমা থিটা দিই। এই যে এক্স কমা ওয়াই এর জায়গায় আর কমা থিটা, আর কমা থিটা এটা কিন্তু ভ্যারিয়েবল চলতেছে, এটা কিন্তু ভ্যারিয়েবল চলতেছে, বুঝো? এটার উপরস্থ সমস্ত বিন্দু সমূহের সেট আর কমা থিটা। আর আর ওয়ান থিটা ওয়ান দিয়ে আমি বুঝাইছি একটা নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু। আর যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটাকে আমরা ধরে নেই এ। আর দিলাম না, আর দিলে গ্যাঞ্জাম লাগবে, ব্যাসার্ধটা ধরে নিলাম এ। তাহলে এবার একইভাবে, যেহেতু পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, তো বৃত্ত তো বৃত্তই, তার মানে ওপি ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, বুঝছো? ও বিন্দু থেকে এই পি বিন্দু সঞ্চার পথের উপরস্থ প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, সেটা কার সমান? এর সমান। ঠিক আছে, এখন ওপি এই ডিসটেন্সটা বাইর করতে পারবা? আমাকে বলো তো, দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বাইর করা শিখছি না? ফর্মুলা ফর্মুলা ফর্মুলা, দুইটা পোলার স্থানাঙ্কের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রুট ওভার অফ কি হয় বলো তো? আর স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার মাইনাস টুয়াইস আর আর ওয়ান কস থিটা মাইনাস থিটা ওয়ান ইকুয়ালস টু এ, ইকুয়ালস টু এ। তাহলে যেটা আসছে সেটাই কি? এই বৃত্তটার পোলার ইকুয়েশন, এই বৃত্তটার পোলার ইকুয়েশন। তুমি যদি দুই পাশে বর্গ করো তাহলে কি থাকবে? আর স্কোয়ার প্লাস আর ওয়ান কিন্তু ধ্রুবক, মাইনাস টু আর আর ওয়ান
cos theta minus theta 1 equals to a square বুঝাতে পারলাম? এটাই কি আমাদের এই বৃত্তটার পোলার ইকুয়েশন, এটাই হচ্ছে এই বৃত্তটার পোলার ইকুয়েশন। ঠিক আছে, যেখানে কেন্দ্র হচ্ছে r1 থিটা 1, এটা ফিক্সড, একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে, ব্যাসার্ধ হচ্ছে a, ব্যাসার্ধ হচ্ছে a। সবাই বুঝতে পারলাম? আমাকে বলো, পুরাটা ক্লিয়ার হয়েছে? সবাই সবাই মনোযোগ দাও। এই আকৃতির সুবিধাটা কি, যদি কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে ঠাস করে আমি সমীকরণ বের করে ফেলতে পারবো। এটা সুবিধাটা কি, কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে ঠাস করে সমীকরণ বের করে ফেলতে পারবো। আমরা কিছু এক্সাম্পল দেখি, সবাই মনোযোগ দিবা, বুঝছো? সবাই মনোযোগ দিবা, পুরো মনোযোগ দাও। একটা বৃত্তের কেন্দ্র পোলার আকৃতি দেওয়া আছে না? বলো, একটা বৃত্তের কেন্দ্র এত, ব্যাসার্ধ এত, বৃত্তটার পোলার সমীকরণ বের করো। মুখস্থের কিছু নাই কিন্তু, ফর্মুলা ওই একটাই মুখস্থ, দুইটা পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, আমরা তাহলে একটু চিত্র আঁকাই। প্রথম অঙ্ক যেহেতু, তোমার চিত্র না আঁকালেও হবে, আমি প্রথম অঙ্ক হিসেবে চিত্র আঁকায় দিচ্ছি। কেন্দ্র কত? 6, π/4, 6, π/4। ব্যাসার্ধ কত? 5, ঠিক আছে। আচ্ছা, এটার উপরস্থ সমস্ত যেই চলমান বিন্দু তাদের সেট P of r থিটা, তাহলে বৃত্তটার ইকুয়েশন কি হবে বলো তো? OP = 5, এটাই তো বৃত্তের সমীকরণ। তাহলে √r অফ বৃত্তের সমীকরণটা কি? OP = r। বৃত্তের সমীকরণটা কি? OP = r। তাহলে OP কত? এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব r, বলো r² প্লাস 6² minus twice r into 6 cos theta minus theta 1, থিটার ভ্যালু কত? π/4, থিটার ভ্যালু কত? π/4 equals to ছক্কা না 5, ব্যাসার্ধ। ক্লিয়ার? আমাকে বলো এতটুকু বুঝছে? দুপাশকে বর্গ করে দিই এবার, তাহলে কি থাকে? r² minus 12 cos theta minus π/4 plus 36 equals to 25। ঠিক আছে, r², দেখো তাহলে কি হয়। r², তুমি এতটুকু রেখে দিলেই হয়ে যাবে। এটাই কি পোলার আকৃতির সমীকরণ। 25কে চাইলে এই পাশে নিয়ে আসতে পারো, তাহলে +11 হবে, বুঝছো? 36 থেকে 25 বাদ দিলে এতটুকু রেখে দিলেই কি আমাদের পোলার আকৃতি হয়ে যাবে, বুঝছো? ভাই আপনারা দেখাইছিলেন একটা পোলার আকৃতি এরকম, আদর্শ পোলার আকৃতি এরকম, r² plus twice g r cos theta plus twice f r sin theta plus c equals to 0। প্রথমেই না দেখাইছিলেন এরকম, এটা তো এরকম আসতেছে না, তুমি চাইলেই নিয়ে যেতে পারবে। এই যে খেয়াল করো, এখানে cos a minus b এর ফর্মুলা যদি ভাঙাও তাহলে কি আসবে? cos theta cos π/4 plus sin theta sin π/4, ভাঙালেই ওই ফরম্যাটে চলে যাবে, বুঝছো? আমি একটু ভাঙায় দেই, তুমি এতটুকু করলেই কিন্তু অ্যান্সার হবে, চাইলে আর একটু ভাঙায় ফেলতে পারো। কিভাবে? r² minus 12 cos theta minus π/4, এটাকে লিখতে পারো না cos theta into cos π/4 1/√2 plus sin theta into sin π/4 1/√2 প্লাস 36 মাইনাস 25 কত? 11 equals to 0। এখন চাইলে গুণ করে দাও, গুণ করলে কি হয়? r² minus 6√2 cos theta minus 6√2 sin theta plus 11 equals to 0। বুঝলাম? ঠিক আছে, -12 কেন? -12ই তো লিখলাম। ও সরি, সর্বনাশ, এখানে একটা আর মিস করে ফেলছি, খেয়াল করছো?
এখানে আমরা একটা আর মিস করে ফেলছি, এই যে আর, ঠিক আছে? এখানে আমরা একটা কি আর মিস করে ফেলছি। এবার ঠিক আছে, বলো বলো সবাই, পুরা ব্যাপারটা বুঝছো? আচ্ছা আচ্ছা, এটা আরেকটা খুব সুন্দর ওয়েতে করা যায়, বলো তো এটা কি? আরেকটা খুব সুন্দর ওয়েতে করা যায়, জিএফসির ভ্যালু বের করতে পারলেই কি আমার এই আকৃতিতে চলে আসে না? বলো, জিএফসি, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে জিএফসির ভ্যালু বের করতে পারলে এটাতে চলে আসে। চিটিং করবো, খেয়াল করো, জিএফসি, ঠিক আছে? জিএফসির ভ্যালু বের করতে পারলেই হয় না এই আকৃতি চলে আসে। তাহলে আমি এটা আর করবো না, বুঝছো? আমি এইটা আর করবো না, আমি যেটা করবো জিএফসির ভ্যালু বাইর করি। আচ্ছা, জিএফসির ভ্যালু কেমনে বাইর করা যায়? কেন্দ্র তো দেওয়া আছে এইটা, এটা তো পোলার স্থানাঙ্ক, তাহলে কার্তেশীয় কি হবে? 6 cos π/4, 6 cos π/4, 6 sin π/4। তাইলে আমাকে বলো তো 3√2, 3√2, এটা অন্য একটা ওয়ে দেখছি, অল্টারনেটিভ। হ্যাঁ, জি আর এফ এর ভ্যালু বের হয়ে গেছে না? এটা তো মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি এর ভ্যালু এত, মাইনাস এফ এর ভ্যালু এত। আচ্ছা, লাগবে কি সি এর ভ্যালু? সি এর ভ্যালু কি মনে পড়ে? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার শিখাইছিলাম না ওই পিচ্ছি পিচ্ছি কালে, প্রথম ক্লাসে বা সেকেন্ড ক্লাসে? এই মনে পড়ে মনে পড়ে মনে পড়ে? বসায় দাও, জি এফ এর ভ্যালু জানো, আর এর ভ্যালু জানো, বসায় দিলে সি এর ভ্যালু দেখবে 11 আসে। এখানে বসায় দাও, ইকুয়েশন চলে আসছে, ইকুয়েশন চলে আসছে। তাহলে আমাদের ইকুয়েশন কি হবে? এক্স স্কোয়ার প্লাস, সরি এক্স স্কোয়ার না, আর স্কোয়ার প্লাস টুয়াইস জি আর কস থিটা, জি এর ভ্যালু মাইনাস এটা, তাহলে 2 দিয়ে গুণ করলে কি 6√2 আর কস থিটা মাইনাস 6√2 আর সাইন থিটা প্লাস 11 ইকুয়ালস টু 0। এমনেও পারো, অমনেও পারো, যেমনে ইচ্ছা, তোমার যেমনে মন চায় করবা, যেভাবে ইচ্ছা করবা। বুঝাতে পারলাম? ক্লিয়ার ক্লিয়ার? দুইটাই ইজি, দুইটাই ইজি। ঠিক আছে, পরেরটাই যাই। এই পারবা? হোমওয়ার্ক দিতে পারি? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এটা কিন্তু পুরা আলাদা একটা জনরা। আলাদা একটা জনরা মানে আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত অনেকগুলো অঙ্ক করাইছি না? সবগুলো অঙ্ক কোথায় ছিল বলো তো? সবগুলো অঙ্ক কোন স্থানাঙ্ক ব্যবস্থায় ছিল? কার্তেশীয়। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় করতে পারবো। জাস্ট মনে রাখো, যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কঠিন অঙ্ক দিয়েও দেয় পারবো। সাধারণত বোর্ডে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে অঙ্ক দেয়ই না, অ্যাডমিশনে যদি দেয় মনে রাখো পারবা, কারণ তুমি কার্তেশীয় থেকে পোলারে যাইতে পারো, পোলার থেকে কার্তেশীয়তে আসতে পারো। এটা পারো মানে পোলারের সব অঙ্ক তুমি কার্তেশীয়তে নিয়ে করতে পারবা, পোলারের সব অঙ্ক তুমি কার্তেশীয়তে নিয়ে করতে পারবা। ঠিক আছে, বলো 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 বলো। একটা বৃত্তের কেন্দ্র এত, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, পারবা না? পিওরলি পোলারে করব আমি, বুঝছো? পুরাপুরি পোলারে করব, কার্তেশীয়র কিচ্ছু আমি আনবো না। তাহলে কেমনে করব? কেন্দ্র হচ্ছে 3,π/6, এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাপারটা এরকম, তাই না? এক্স অক্ষকে স্পর্শ করতেছে, এক্স অক্ষকে স্পর্শ করতেছে। কেন্দ্রের স্থানাঙ্ক কত? 3,π/6। কেন্দ্রের স্থানাঙ্ক কত? 3,π/6। তাহলে এতটুকু কত? 3, এতটুকু π/6,
ক্লিয়ার? বলো, ক্লিয়ার তো? ক্লিয়ার। তাহলে এখান থেকে আমাকে বলো দেখি, এটা না পারলে কিন্তু তোমাদের ফিজিক্স টিচারকে গিয়ে আমি ধরবো। বলো তাহলে এটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? ভেক্টরের উপাংশ আর সাইন থিটা না? আমাকে বলো, ব্যাসার্ধ বা রেডিয়াস, এখানে তো আমরা ব্যাসার্ধ এ দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ব্যাসার্ধকে আর না দিয়ে এ। ব্যাসার্ধ কত তাহলে বলো তো? 3 sin π/6, 3/2। তাই কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলছো, আর কি লাগে? এবার আগেরটা অ্যাপ্লাই করো। বুঝছো? এই বুঝছো, কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলছো না, এখন আগের মেথড অ্যাপ্লাই করলেই হয়। এখন আগের মেথড অ্যাপ্লাই করলেই হয়। বুঝাতে পারলাম? আচ্ছা, আর তুমি যদি কার্তেশীয়তে নিতে করতে চাও, এটা সবাই বুঝছো। এখন তুমি ধরো পুরাটা কার্তেশীয়তে গিয়ে করবা, একটু নিজেরা চিন্তা করবা, সবগুলাই কার্তেশীয় থেকে পোলার বা পোলার থেকে কার্তেশীয়, ওইটা পারলেই হয়। বৃত্তের কেন্দ্র এত, তাহলে কেন্দ্রের ভুজ কত আমাকে বলো তো? আর cos থিটা 3√3/2, কোটি কত? 3/2। তাহলে জি আর এফ এর ভ্যালু জানো, এটা কত? মাইনাস জি এর ভ্যালু, এটা কত? মাইনাস এফ এর ভ্যালু। এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কেন্দ্রের কোটির পরম মানের সমান। আর কেন্দ্র কি আমাদের প্রথম চতুর্ভাগে আছে, তাই না? বুঝতে পারতেছি। তাহলে আমাদের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত বা এ কত? 3/2। তাহলে এখান থেকে সি এর ভ্যালু বের করে ফেলতে পারবা, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। জি জানো, এফ জানো, সি জানো, বসায় দিবা। কোনটায় বসাবা? এখানে বসাবা। পোলার সমীকরণ চাইছেন এখানে, আর স্কোয়ার প্লাস টুয়াইস আর প্লাস টুয়াইস জি আর কস থিটা প্লাস টুয়াইস এফ আর সাইন থিটা প্লাস সি ইকুয়ালস টু 0। তোমার যেটা সুবিধা মন চায়, যেটা মনে হয় ভালো, ওটা দিয়েই করবা, নো ওয়ারিস। এই বুঝছো? আমাকে বলো, সবাই কি বুঝছো? ক্লিয়ার তো? ক্লিয়ার না? পারবা? বলো, ব্যাসার্ধ কত বলো তো? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? জাস্ট একটা জিনিস বলো, এটার ব্যাসার্ধ কত, বাকিটা হোমওয়ার্ক। একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের পরম মানের সমান। ভুজ কত? 2 cos π/6, 1 না, √3। 2 cos 30, cos 30 বলে √3/2 না? এই 1 লেখছে অনেকে, কেন? আচ্ছা, এরপরেরটা, এটা এমসিকিউতে আসছে, খেয়াল করো। এমসিকিউ দেখে বলো তো কোন আকৃতি আছে, আমাকে দেখে বলো কোন আকৃতি আছে? জিএফসির ওই আকৃতি না? বলো, কোয়েশ্চেনটা পড়ো কি বলছে। একটা পোলার স্থানাঙ্কে কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। পোলার স্থানাঙ্কে কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ আছে। এখন তুমি কোন মেথডে করবা? দুই মেথডেই করা যাবে, কিন্তু একটাতে করলে অনেক তাড়াতাড়ি হবে, একটাতে করলে অনেক স্লো হবে। আমরা একদম প্রথমে যে মেথডটা দেখছিলাম, এই মেথডে কি করব? এই মেথডে কি করব? কিন্তু বিশাল জিনিস ভাঙান লাগবে, এটা ভাঙান লাগবে, হ্যান ত্যান হাবি যাবে, আমরা এগুলো করব না। অপশনে যেহেতু জিএফসি ওই ফরম্যাটে আছে না, বলো তো? আর স্কোয়ার প্লাস টুয়াইস আর জি কস থিটা প্লাস টুয়াইস এফ আর সাইন থিটা প্লাস সি কস থিটা। তুমি জিএফসির ভ্যালু বাইর করো না। জি এর ভ্যালু কত, এফ এর ভ্যালু কত বলো তো? 5 cos π/4, 5 cos π/4। এটাকে পোলারে আছে, কার্তেশিয়াতে নাও, কেন্দ্রতে কি হবে? 5/√2, 5/√2। তাহলে জি আর এফ এর ভ্যালু পাইছো, মাইনাস জি এর ভ্যালু এইটা, মাইনাস এফ এর ভ্যালু এইটা। বসাও তো, বসাও না, সরি, অপশন খেয়াল করো। এরকম এটা তো হবে না, বুঝতে পারতেছো?
তুমি সি এর ভ্যালুটাও বের করে নাও না। দেখো কত হয়, একটু বলো কোনটা, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। 5/√2, 5/√2, তাই না? এইটা হওয়ার কথা যদি সবকিছু ঠিক থাকে। এটা হবে না? বলো, তোমাকে কি করা লাগবে? এটা বাইর করো, সিটা বাইর করো, ক্যালকুলেটর দিয়ে সিটা বাইর করো, ক্যালকুলেটর দিয়ে সিটা বাইর করো। রুট ওভার অফ জি স্কোয়ার, খেয়াল করো 5/√2 তার স্কোয়ার প্লাস সেম জিনিস মাইনাস আর স্কোয়ার, মাইনাস আর স্কোয়ার 21 হয়। তাহলে কোনটা? তোমরা সি বলতেছো কেন বারে বারে? সি কি আনসার? ও, 2 দিয়ে গুণ করতে হয় তো, তাই না? -2 আমি 2 দিয়ে গুণ করতে ভুলে গেছিলাম, দেখছো সর্বনাশ। তাহলে অ্যান্সার কি? সি। সি। জিএফ কিন্তু সরাসরি বসে না, 2gx প্লাস 2fy এরকম হয়। ঠিক আছে, আমাদের আজকে লাস্ট টপিক, এটা বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটেই আমরা কভার করে ফেলবো। হ্যাঁ, 10 মিনিটেই আমরা কভার করে ফেলবো, বুঝছো তো? তো আমি 2টা মেথডই শিখাই দিচ্ছি, তোমার যেমনি ইচ্ছা করবা। এমসিকিউতে আসলে কোনটা দিয়ে করবা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তুমি যদি দেখো এই ফরম্যাটে আছে তাহলে এটা দিয়ে করবা, আবার তুমি যদি দেখো অপশনের মধ্যে এরকম দেওয়া cos θ - π/4, বুঝছো? অপশনের মধ্যে এরকম দেওয়া, তাইলে কি তুমি ওইটা দিয়ে করবা, এটা দিয়ে করবা না? ঠিক আছে, একটু প্র্যাকটিস করলেই ধরে ফেলবা। আচ্ছা, আমাদের পরের টপিক ক্ষেত্রফল সংক্রান্ত, একদম পানি ভাত কয়েকটা অঙ্ক করব, তারপর আমাদের ক্লাসটা শেষ। বৃত্ত ও বৃত্তে অন্তর্লিখিত ক্ষেত্রের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল আর বৃত্তের ভেতরে ত্রিভুজ, চতুর্ভুজ, হাবিজাবি এগুলা থাকলে তাদের ক্ষেত্রফল। কাহিনী বুঝছো? প্রথমত হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এই যে একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল কত ওটা বাইর করব। তারপর হচ্ছে একটা বৃত্তের ভেতর হাবিজাবি যা কিছু থাকতে পারে, কি থাকতে পারে বলো তো? একটা বৃত্তের ভেতর অনেক কিছু থাকতে পারে, বুঝছো? একটা বৃত্তের ভেতর একটা ত্রিভুজ থাকতে পারে, একটা বৃত্তের ভেতর একটা চতুর্ভুজ থাকতে পারে, এগুলার ক্ষেত্রফল আর কি। বৃত্ত ও বৃত্তে অন্তর্লিখিত ক্ষেত্রফল। ঠিক আছে, প্রথমত আমরা দেখি বৃত্তের ক্ষেত্রফল। এটা সবাই পড়ে আসছো না? বলো তো, একটা বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তটার ইকুয়েশন তোমাকে দিয়ে দিলাম, x² + y² = r²। তার ব্যাসার্ধ কত? r। তাহলে ক্ষেত্রফল বা এরিয়া = πr²। এখন এটার কেন্দ্র 0, 0 তে ছিল না, আমি কেন্দ্র অন্য একটা জায়গায় নিয়ে নিলাম, ধরো x - h² + y - k²। কেন্দ্র তুমি যেখানে ইচ্ছা সেখানে নাও, ক্ষেত্রফল কি চেঞ্জ হবে? না। কেন্দ্র চেঞ্জ করা মানে কি? বৃত্তটা দৌড়াদৌড়ি করা, যেখানেই যাক ওর ক্ষেত্রফল তো চেঞ্জ হবে না, তাই না? ক্ষেত্রফলটা এটাই থাকতেছে। ক্ষেত্রফল শুধুমাত্র ব্যাসার্ধের উপরে নির্ভর করে বৃত্তের। শুধু তাই না, বৃত্তের ভেতরে কিছুর ক্ষেত্রফল, ধরো বৃত্তের ভেতরে একটা ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ আছে, কথার কথা, ওটার ক্ষেত্রফল শুধুমাত্র বৃত্তের ব্যাসার্ধের উপরে নির্ভর করে, অন্য কিছুর উপরে না। ঠিক আছে? তো বৃত্তের ক্ষেত্রফল πr²। বলো বলো বলো, r² এর ভ্যালু কত আমাকে বলো? g² + f² - c না? বলো বলো, g² + f² - c, 3²। তাহলে ব্যাসার্ধ কত? πr², π × 9, আমি কিন্তু আর বাইর করি নাই, r² বাইর করছি, বুঝছো? সবাই বলো, পরেরটাই যাই। পরেরটা কি বলছে? 4 একক বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু দিয়ে যেই বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল। কোশ্চেন বুঝছো?
4 একক বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? এই যে এটার বাহুর দৈর্ঘ্য কত? 4 একক বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, এর 4টা শীর্ষবিন্দু দিয়ে যেই বৃত্ত আঁকান যায় তার ক্ষেত্রফল। এইটার ব্যাসার্ধ বাইর করতে পারলেই হয়। আচ্ছা, বর্গের কর্ণের দৈর্ঘ্য কত আমাকে বলো তো? বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য a√2 না? তাই তো, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য a√2। এটা কি ব্যাস? তাহলে ব্যাসার্ধ কত? 2√2। বৃত্তের ব্যাসার্ধ কত? 2√2। ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, পাই ইন্টু 2√2 তার স্কয়ার। 2 কে স্কয়ার করলে 4, 4 দুগুণে 8, 8 পাই, 4 দুগুণে 8, 8 পাই, 8 পাই। ক্লিয়ার? বি। ঠিক আছে, পরেরটা দেখো কি বলছে। আচ্ছা, এটার আগে আমি তোমাকে বুঝাই। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য। কাহিনী বুঝছো? কোয়েশ্চেনটা পড়ো। এই একটা বৃত্ত আছে না, এই কেন্দ্র যা ইচ্ছা তাই হোক, তুমি জাস্ট ব্যাসার্ধটা বাইর করো। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত বলো তো? রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 3। ঠিক আছে, তাহলে কত হয়? 4 আর 9 13, 13 আর 3 16। ব্যাসার্ধ হচ্ছে 4 একক। এই বৃত্তের অন্তর্লিখিত একটা সমবাহু ত্রিভুজ। তাহলে কাহিনী বুঝছো, একটা সমবাহু ত্রিভুজ একটা বৃত্তের মধ্যে আছে। কি চাইছে? সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। কি চাইছে? সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। আচ্ছা, এটা ধরো বৃত্তের কেন্দ্র, এটা ধরো বৃত্তের কেন্দ্র। তাহলে এটা কি? এই সমবাহু ত্রিভুজটার পরিবৃত্ত না? আমাকে বলো তো, বাইরের যেটা সেটা সমবাহু ত্রিভুজটার পরিবৃত্ত। বলো বলো, বাইরের বৃত্তটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। সেই পরিবৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 4। চাইছে কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য বাইর করতে পারলেই কাজ শেষ, কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় √3/4 স্কয়ার, √3/4 স্কয়ার, তাই না? বলো, এই সমবাহু ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারলেই আমার হবে। কেমনে বের করবে একটা বাহুর দৈর্ঘ্য? বলো তো বলো তো, ত্রিকোণমিতির সহায়তা নিতে হবে। সমবাহু ত্রিভুজ তার সবগুলা কোণ আমি জানি, তাহলে এই কোণটা 60 ডিগ্রি না? সবগুলাই তো 60 ডিগ্রি। আমার লাগবে এ বাহুর দৈর্ঘ্য, এটা লাগবে। তার বিপরীত কোণ জানি, পরিবৃত্তের ব্যাসার্ধ জানি, পরিবৃত্তের ব্যাসার্ধ জানি। কোনো ফর্মুলা আছে ত্রিকোণমিতিতে পড়ছো? সাইন সূত্র মনে পড়ে? সাইন সূত্র মনে পড়ে? এ বাই সাইন এ, এ বাহুর বিপরীত কোণের সাইন, এই দুটার অনুপাত ইকুয়ালস টু টুয়াইস আর, যেখানে আর ছিল কি? পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এ বাই সাইন 60 ইকুয়ালস টু 2 ইন্টু 4, তাই না? সাইন 60 এর ভ্যালু কত? √3/2। তাহলে এর ভ্যালু কত হয়? √3/2। এর ভ্যালু কত হয়? √3/2। ঠিক আছে, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু 4√3 তার হোল স্কয়ার। দেখো কত হয়? 4 4 কাটা যাবে, 3 16 48, তাই না? আমাকে বলো, √3/4 ইন্টু 4√3 তার হোল স্কয়ার ইন্টু 4√3 তার হোল স্কয়ার। এই সর্বনাশ, 12√3 হয়। √3/4 স্কয়ার। এই সবাই বুঝছো? আমাকে বলো, এ বাই সাইন এ সমান টুয়াইস আর। ওকে, ঠিক আছে। 12√3 বর্গ একক। বর্গ একক লিখতে হবে কিন্তু, বর্গ একক কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তুমি এভাবে না করে যারা একটু এই কষ্ট টুয়াইস আর সাইন এটা দিয়েও করে ফেলতে পারো, তাহলে আর এটা লেখা লাগে না আর কি। হ্যাঁ, বুঝতে পারলাম? আমাকে বলো, সবাই সবাই বুঝতে পারলাম? তাইলে যে কোনো সমবাহু ত্রিভুজের, সরি,
যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তার অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে পারবে না? আমাকে বলো। যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে, তার অন্তর্লিখিত যেই সমবাহু ত্রিভুজ, সেটার ক্ষেত্রফল তুমি বাইর করতে পারবা। সেটার ক্ষেত্রফল তুমি বাইর করতে পারবা। ঠিক আছে? আর দুইটা অঙ্ক, এবার মজার একটা অঙ্ক। এবার উল্টা কাহিনী। সমবাহু ত্রিভুজের ভিতরে এবার, আগের বার কি ছিল? পরিবৃত্ত, বুঝছো? আগের বার কি ছিল? একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? আগের বার ছিল পরিবৃত্ত, এবার পরিবৃত্ত না, এবার অন্তবৃত্ত। কোয়েশ্চেনটা পড়ো, কি বলছে? 2√3 একক বাহু বিশিষ্ট, 2√3 একক বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল। অন্তবৃত্ত বুঝো না? সম্পাদ্য ছিল কিন্তু। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2√3। বলো কেমনে বাইর করবা? সমবাহু ত্রিভুজের 9টা বিন্দু সেম, ভর কেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, সবগুলা কেন্দ্র সেম জায়গায় হয় না? লম্ব কেন্দ্র, বলো একটু মনে করো একটা সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র, অন্তকেন্দ্র সবকিছু একটা জায়গায় হয়। তাহলে তুমি যদি এটা থেকে এটার উপরে লম্ব টানো, তাহলে আমাদের অন্তকেন্দ্রটা, বুঝো কি চাইছে কি অন্তবৃত্তটার ক্ষেত্রফল না? অন্তবৃত্তটার ক্ষেত্রফল, এটার ব্যাসার্ধ হইলেই হয়, আচ্ছা, তাহলে এটার অন্তকেন্দ্র ধরো এইখানে আছে, এটা অন্তকেন্দ্র, এটা ভরকেন্দ্রও কিন্তু, এটা অন্তকেন্দ্র, এটা ভরকেন্দ্রও কিন্তু। আমি কোনোভাবে এই এক্সটা এতটুকু বের করতে পারলেই কাজ শেষ, এই আরটা এটা বের করতে পারলেই কাজ শেষ। আচ্ছা, আবার এটা লম্ব কেন্দ্র, তাইলে এটা একটা, বুঝো এটা কি? লম্ব, মধ্যমা সবকিছু, তাই না? এই যে এটা লম্ব, মধ্যমা সবকিছু। তাহলে লম্ব এবং মধ্যমা, লম্ব যদি হয়, মধ্যমা যদি হয়, এতটুকু কত বলো দেখি? পুরাটা 2√3। এটা যদি মধ্যমা হয়, ভরকেন্দ্র অবশ্যই মধ্যমার উপরে থাকে, তাহলে এতটুকু কত? √3। আবার এটা লম্ব, তাহলে এই যে মধ্যমাটা, পুরা মধ্যমাটা খেয়াল করো তো, পুরা মধ্যমাটা তার দৈর্ঘ্য তুমি বের করে ফেলতে পারবে না সমকোণী ত্রিভুজ থেকে? খেয়াল করো, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমাকে বলো অতিভুজ 2√3, ভূমি হচ্ছে, ভূমি কত? √3। তাহলে এই যে বড় জিনিসটা, এটা কত হবে আমাকে বলো তো? √2√3 তার হোল স্কয়ার মাইনাস √3 তার হোল স্কয়ার। দেখো তো কত হয়? √2√3 তার হোল স্কয়ার মাইনাস √3 স্কয়ার, 3 হয়। আমার লাগবে কি? আর এটা কিন্তু মধ্যমাও, এটা ভরকেন্দ্র না? তাহলে এটা যদি আর হয়, আমাকে বলো এতটুকু কত হবে? এটা যদি আর হয়, এতটুকু কত হবে? বলো এটা যদি আর হয়, এতটুকু কত হবে? 2r, তাই না? মধ্যমা, ভরকেন্দ্র মধ্যমাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই না? বলো এতটুকু যদি আর হয়, এতটুকু 2r, তাহলে এই দুইটার যোগফল 3r, তার ভ্যালুই তো 3। সেখান থেকে আমি আর এর ভ্যালু কত পাইলাম? 1। তাহলে এই অন্তবৃত্তটার ব্যাসার্ধ কত? 1। ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। ক্ষেত্রফল কত? পাই। সুন্দর একটা অঙ্ক ছিল কিন্তু, খুবই সুন্দর একটা অঙ্ক ছিল। ঠিক আছে, এটা আরেকটা ওয়েতে করা যায়, আরেকটা ওয়ে দেখাই। ওটাও খুবই মজার, ওটাতে এত পেঁচাল পুচাল পারা লাগে না, একটু ক্যালকুলেশন বেশি করা লাগে। আচ্ছা, এটা সবাই বুঝছো তো? তোমাদের ত্রিকোণমিতিতে আমি একটা ফর্মুলা শিখাইছি, r ইন্টু এস ইকুয়ালস টু ডেল্টা, মনে পড়ে? r ইন্টু এস ইকুয়ালস টু ডেল্টা। এটা অনেকভাবে করা যায়, ত্রিকোণমিতির সাহায্যেও করা যায়। হ্যাঁ,
যে সাইন দিয়েও করা যায়, যেমনে বলতেছো ওভাবে কইরো বাসায়। আরেকটা উপায় হচ্ছে এরকম, একটা ত্রিভুজের ক্ষেত্রে আর ইন্টু এস সমান ডেল্টা। আর হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, আর হচ্ছে ত্রিভুজটার অন্তবৃত্তের ব্যাসার্ধ, এস হচ্ছে ত্রিভুজটার অর্ধ পরিসীমা, এস হচ্ছে ত্রিভুজটার অর্ধ পরিসীমা, ডেল্টা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল, ডেল্টা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। বুঝছো? আর হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, এস হচ্ছে অর্ধ পরিসীমা, ডেল্টা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে আর ইন্টু এস কত, অর্ধ পরিসীমা কত হবে বলো তো? সমবাহু ত্রিভুজ, তাহলে 3 ইন্টু 2√3, এটা কি পরিসীমা না? তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ইকুয়ালস টু ত্রিভুজটার ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার ইন্টু 2√3 তার হোল স্কয়ার। এটা জাস্ট সমাধান করো, আমাদের আর এর ভ্যালু দেখবে 1 চলে আসে, আমাদের আর এর ভ্যালু দেখবে 1 চলে আসে। বুঝছো? এগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি। আর এর ভ্যালু 1 হলে হয়। ঠিক আছে, আজকের লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক বইটা আসছে। কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো, সহজ একদম পান্তা ভাত একটা অঙ্ক। সি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তাহলে সি এর ভ্যালু বাইরে হয়ে গেছে না? বলো, সি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, সি এর স্থানাঙ্ক পাইছো? বাংলায় লিখবা, সি এর স্থানাঙ্ক। সি হচ্ছে আমাদের কেন্দ্র, সি এর স্থানাঙ্ক এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ 2। পাই গেছি, পাই গেছি, পাই গেছি। এই বৃত্তটা এক্স অক্ষকে এ আর বি বিন্দুতে ছেদ করে। এই বিন্দুটা এক্স অক্ষকে এ আর বি বিন্দুতে ছেদ করে, দুইটা বিন্দুতে ছেদ করতেছে। কোশ্চেনের বাকি অংশটা পড়ো। এখানে ওয়াই অক্ষ আসলে আঁকানোই লাগবে না, তারপর আমি আঁকালাম। কোশ্চেনের বাকি অংশ পড়ো। এই বৃত্তটা এক্স অক্ষকে এ আর বি বিন্দুতে ছেদ করে, সি হচ্ছে কেন্দ্র। আচ্ছা, কি বলছে? এক্স অক্ষের খণ্ডিতাংশ এবি, এবি এর দৈর্ঘ্য বের করতে পারি আমি সরাসরি ফর্মুলার মাধ্যমে, 2√g² - c, তাই না? বলো, এবি এর দৈর্ঘ্য তো আমরা খুব ইজিলি বের করতে পারি, 2√g² - c, ওটার জন্য কিছু লাগে না। আচ্ছা, প্রথম পার্ট শেষ, তারপর আমি বের করতেছি না, আমি অন্যভাবে করব। এবি সি এর ক্ষেত্রফল, সি বিন্দুর স্থানাঙ্ক পাইছি কত? -3,2, -3,2। সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পাই গেছে -3,2, তাই না? আমি ওয়াই অক্ষটার ইচ্ছা করে ওই পাশে সরাইছি, কেন বলতে পারবা? কার কার বুদ্ধি আছে দেখি তো। কেন্দ্র তো -3,2, তাহলে -3,2 দিয়ে দেখি। এখন এ আর বি বিন্দু স্থানাঙ্ক হইলেই হয় না? আমাকে বলো তো, এ আর বি বিন্দু স্থানাঙ্ক হইলেই হয় আমি ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে পারবো, এ বি এর দৈর্ঘ্য বাইর করতে পারবো। এ বি এর দৈর্ঘ্য এক্স অক্ষের খণ্ডিতাংশ দিয়েই বাইর করে ফেলা যায়। আচ্ছা, এ আর বি বিন্দু স্থানাঙ্ক আমাকে বলো তো, এ আর বি বিন্দু স্থানাঙ্ক তারা এক্স অক্ষের উপরে না? এক্স অক্ষের উপরের সমস্ত বিন্দুতে তুমি কি জানো? এ ও বি বিন্দুতে, এ ও বি বিন্দুতে কিছু কি জানো? ভুজবাগ্যটি কিছু কি জানো? কোটি শূন্য। তাহলে ওয়াই এর ভ্যালু কত? 0। আচ্ছা, এটাও 0, এটাও 0। আবার এ আর বি বিন্দু, দেখো এগুলো বুয়েটে আসছে, তুমি জাস্ট চিত্র আঁকা করে ফেললেই হবে, আর কিছু লাগবে না। আবার এ আর বি বিন্দু এই দুইটা এই সমীকরণের উপরস্থ, এ আর বি বিন্দু এই সমীকরণের উপরস্থ, তাই না? তাহলে এই সমীকরণকে সিদ্ধ করবে, তুমি ওয়াই এর ভ্যালু 0 বসায় দাও, তাহলে কি হয় আমাকে বলো তো? x² + 6x + 4 = 0, x² + 6x + 4 = 0, তাই না? বলো, এখান থেকে তুমি x এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবে না? সমাধান করো, -b ± √b² - 4ac/2 * a। তাহলে বলো কত আসে? সবাই একটু বাইর করো, সবাই একটু বাইর করো। এটা সমাধান করো। 1 ক্যালকুলেটর দিয়ে করা যায়, বইটা আসছে ক্যালকুলেটর দিয়ে করে দিলেই হবে। -3 + √5 -3 - √5 -3 + √5 -3 - √5
ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমি পাইছি -3 - √5, বি বিন্দুর স্থানাঙ্ক পাইছি -3 + √5। দেখো এগুলো অ্যাডমিশনের অঙ্ক। হ্যাঁ, কত তাড়াতাড়ি করতে পারো, কতটা কম স্পেসে করতে পারো, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। কি চাইছে? এবি খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তুমি যদি এবি এর ফর্মুলা এমনি আবার করতা, এবি ইকুয়ালস টু 2√(g² - c), ওইটা আলাদা পেঁচাল, ওখানে আমি যাব না। দেখো এটা যদি -3 - √5, এটা যদি -3 + √5 হয়, তাহলে এতটুকু কত? এই দুটার পার্থক্য না, এই দুটার পার্থক্য কত? 2√5। এই যে কোটি তো সেম, ভুজ দুটা বাদ দিয়ে দিলেই হয়। তাহলে এবি এর দৈর্ঘ্য কত? 2√5, 2√5, তাই না? এবার বলো, ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, 3টা শীর্ষবিন্দু জানো, 3টা শীর্ষবিন্দু থেকে ক্ষেত্রফলের ফর্মুলা ওটা অ্যাপ্লাই করবা। এগুলা কে করবে জানো? বলদ যারা, ওরা করবে। এই ত্রিভুজটার ক্ষেত্রফলই তো চাইছে। ত্রিভুজের ভূমি তো জানোই, কত? 2√5। লম্ব কত বলো? লম্ব কত? লম্ব কত? 2। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কত হয়? 2√5 বর্গ একক। ঠিক আছে, তুমি চিত্র আঁকাবা, জাস্ট এতটুকু লিখলেই হবে, আর কিছু লেখার দরকার নেই। সমীকরণ এটা তো তুমি সমাধান করতে পারবে, এটা লেখার দরকার আছে, এটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করবে। 10 নম্বরে আসছে কিন্তু বইটা, 2 মিনিট লাগবে তোমার করতে। ঠিক আছে, আচ্ছা, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। আমরা চ্যাপ্টার 4.1 এটার সমাপ্তি ঘোষণা করলাম। চ্যাপ্টার 4.1, তোমার কাছে এখন যেই বইটা আছে, যেটাই থাকুক না কেন, চ্যাপ্টার 4.1 এর সমস্ত অঙ্ক নিজে নিজে সমাধান করতে পারবা, এবং তোমরা করবা এটা। পুরা চ্যাপ্টার 4.1 পুরাটা তোমাদের এইচডব্লিউ। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 4.2 স্টার্ট করব। 2 কিভাবে? তুমি কোন ক্লাসে পড়ো? -3,2 কেন্দ্র না, তাহলে এতটুকু কত? 3। এতটুকু কত? 2। এটা লম্ব না? ঠিক আছে, ওকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।